সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 970তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ আরাফাতের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে হজে যেতে রাস্তার পাশে বসে ভিক্ষা চাইছে এক হিন্দু মেয়ে। হজে যেতে রাস্তার পাশে বসে ভিক্ষা চাইছে এক হিন্দু মেয়ে। গল্পটা আমি এইমাত্র পড়ে শেষ করলাম এবং তারপর পরে রেকর্ড করতে বসছি। আমি আসলে জীবনের গল্পের অনুষ্ঠানে অনেক ধরনের গল্পই প্রচার করি, কিন্তু কিছু কিছু গল্প আমার কাছে মনে হয় কেন জানি আমাদের নিঃশ্বাসের সাথে বেঁচে থাকে, বিশেষ করে আমার নিঃশ্বাসের সাথে বেঁচে থাকে। তার মানে নিঃশ্বাস যতদিন, এই গল্পটা ঠিক ততদিনই মনে থাকবে। কলিজায় দাগ কেটে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আরাফাতের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে আরাফাতকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মেকানিকের কাজ করে, আর আমার বাবা হচ্ছে ধরেন কোনো তালা লক হয়ে গেছে, তালা খোলে না, চাবি হারিয়ে ফেলেছেন, এরকমভাবে আমার বাবা তালা খোলার মেকানিকের কাজ করে। অথবা এছাড়াও রয়েছে আমাদের বাজারে মেকানিকের একটা দোকান, ওইখানে বিভিন্ন ধরনের তালা যদি চাবি হারিয়ে ফেলেন এগুলোকে নকল চাবি বানিয়ে তালা খোলা হয়, অথবা আপনি যদি চান তাহলে নকল চাবি বানাতে পারেন। এরকমভাবেই হচ্ছে আমার বাবার দোকানটা চলতেছিল এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা আমাদের হচ্ছিল। যদিও আমরা অনেক বেশি বড়লোক ছিলাম না, তারপরেও তালা সারানোর কাজ করে আমার বাবা খুব ভালোভাবে আমাদের সংসারটাকে চালাচ্ছিল। এরকমভাবে আমার দিনগুলো কাটতে থাকে। আমি তখন অনেক ছোট, আমাদের এলাকারই একটি স্কুলে পড়াশোনা করতাম। আমি আমাদের গ্রামটার বিষয়ে জানিয়ে রাখি। আমাদের গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম, হিন্দু বৌদ্ধ এবং হচ্ছে আপনার মুসলিম মিলিয়ে খুব সুন্দর একটা গ্রাম। আমাদের একই গ্রামে রয়েছে হিন্দুদের জন্য বড় মন্দির এবং অনেক বড় মসজিদ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা মসজিদ নির্মাণ করা আছে, একটা মন্দির নির্মাণ করা আছে, এবং এই মন্দিরটা আকারে অনেক বড়। আমাদের এলাকাতে, আমাদের খুলনা বিভাগের ভিতরে এই মন্দিরটা অনেক নাম করা, এবং এই মন্দিরে অনেক সময় মানুষজন আসে এবং দূর দূরান্ত থেকে মন্দিরে এখানে পূজা দেওয়ার জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষজনরা ছুটে আসে। ঠিক এই মন্দিরের পাশেই ছিল আমাদের গ্রাম। এক পাশে আমাদের মুসলিম গ্রাম এবং অন্য পাশে ছিল হিন্দু পাড়া। হিন্দু পাড়াটাও আমাদের গ্রামের ভিতরেই পড়েছে। আমি স্কুলে পড়াশোনা করতাম এবং পড়াশোনার পাশাপাশি আমি একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। প্রচণ্ড রকমের দুষ্টামি করতাম, সবার সাথে এতটাই দুষ্টামি করতাম যে আমার এরকম হতো যে প্রতিদিনই আমার বাবার কাছে আমার নামে বিচার যেত। বাবা দোকানে বসতো এবং দোকানে বসলে প্রত্যেক দিনই বিচার যেত। আমি স্কুলে কোনো না কোনো একটা অঘটন ঘটাতাম। এরকম করতে করতে একদিন একটা সময় আমি ক্লাস 9-এ উঠি। আমি যখন ক্লাস 9-এ ওঠার পরে আমার ভিতরে এক ধরনের একটা দুষ্টমি কাজ করতে শুরু করে। দুষ্টমিটা বলতে এরকম, আমাদের যে হিন্দু পাড়াটা ছিল, হিন্দু পাড়ায় অনেক বড় একটা মন্দির আছে এবং এই মন্দিরে সবাই প্রসাদ দেয়। প্রসাদ মিন্স হচ্ছে অনেক ধরনের খাবার দেয় মন্দিরের ভিতরে। তো ওই রসালো খাবারগুলো দেখার পরে আমার জিভে তখন পানি চলে আসলো। মানে আমার ইচ্ছে হলো যে খাবারগুলো খাওয়ার জন্য, এবং আমি এই খাবারগুলো খাবো, এরকম একটি ইচ্ছা আমার নিজের মাঝে জাগছে। কিন্তু চিন্তা করতেছি যে আমি তো মুসলিম ছেলে, বড় জোর হচ্ছে মন্দিরের দুয়ার পর্যন্ত যেতে পারি, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে প্রসাদ খাওয়া এটা তো আসলে সম্ভব না। সবাই তো খারাপভাবেই নিবে, অথবা এখানে আমার আপনার হচ্ছে রাজবাড়ির লোকজন আছে। এই বাড়িটার নাম রাজবাড়ি, শুনেছিলাম। এই বাড়ির মানুষরা আগে রাজা ছিল, আমাদের এলাকাতে শাসন করতো। তো আমরা যদিও মুসলিম হয়ে থাকি, বাট আমরা এই রাজ পরিবারের মানুষদেরকে অনেক সম্মান করি এবং ইনাদেরকে মোটামুটি আমরা খুব ভালো চোখেই দেখি। আমাদের এলাকাতে দরবার কারবার থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজে এরা এগিয়ে আসে। শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের এলাকাতে যদি আমরা মসজিদ নির্মাণ করি তবে এই রাজ পরিবারের মানুষরা অনেক বেশি সাহায্য সহযোগিতা করে অনুদান দিয়ে থাকে।
এই জন্য হিন্দু মুসলিম মিলে আমাদের পরিবারটা, আমাদের গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম। পারস্পরিক অনেক আদর, প্রেম, ভালোবাসা আছে। নেই কোনো শত্রুতা, হিংসা, বিদ্বেষ, ধর্মান্তরিত, ধর্মবিরোধী কোনো কথাবার্তা কিংবা ধর্ম নিয়ে কোনো যুদ্ধ, কোনো কিছুই আমাদের এই গ্রামে নেই। যাই হোক, একটা সময় আমার নিজের মাঝে খুব ইচ্ছা জাগলো যে আমি মন্দিরের ভিতরে ঢুকবো এবং মন্দিরের ওই রসালো খাবারগুলো খাবো। তো ওই মন্দিরটা অনেক বড় থাকলেও মন্দিরের পিছনে একটা ফাটা জায়গা ছিল, এবং এই ফাটা জায়গাটা মন্দিরের লোকজন কেন সংস্কার করে না এটা আমি জানি না। এবং এই ফাটা জায়গা নিয়ে তাদের অনেক কাহিনী আছে, সেই কাহিনীর দিকে আমি না যাই। তারা মন্দির মানে অনেক সুন্দর করে, এই করে ওই করে, কিন্তু মন্দিরের পিছনে ওই ফাটা জায়গাটা মানে একটা হোল, মানে একটা গর্তের মতো আছে, এটা তারা কোনোভাবেই ঠিক করে না। তো দেখা যায় অনেক সময় সন্ধ্যার সময় মন্দিরে সবাই খাবার টাবার দিয়ে চলে যায়, তো মন্দিরের সামনে তালা মারা থাকলেও পিছন দিয়ে যে জায়গাটা আছে ওটা দিয়ে মন্দিরে ঢোকা যায়। তো আমি কি করতাম, মানে একদিন রাতের বেলায় হঠাৎ করে মনে হলো যে আমি মন্দিরের ভিতরে ঢুকবো। এরপরে আমি আমার আরও কয়েকটা বন্ধুবান্ধব নিয়ে মানে ওদেরকে বাইরে দাঁড়া করিয়ে আমি তখন ওই ফাটা জায়গা দিয়ে, মানে মন্দিরের পিছনে যেই স্পেসটা ছিল, হোল্ড ছিল, গর্ত ছিল, ওই গর্ত দিয়ে আমি তখন মন্দিরের ভিতরে ঢুকি। এবং ঢোকার পরে মন্দিরের সামনে রাখা কমলা, আপেল থেকে শুরু করে কলা, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আমি এগুলো নিয়ে চলে আসি। এবং আসার পরে বন্ধুবান্ধব সবাই মিলে তখন বাইরে খুব মজা করে খাই। আমি জানি এটা অপরাধ, এটা অন্যায়, কিন্তু তারপরও এই কাজটা করি আমি, কারণ খাবারের প্রতি আমার একটা লোভ ঢুকে যায়। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার তখন এসএসসি পরীক্ষার খুব সামনাসামনি, এসএসসি পরীক্ষা দিব এরকম একটা সময়। তো এমন করে যেতে যেতে একদিন হঠাৎ করে মন্দিরের সামনে মানে আমার একটা মানে পড়লো, মানে মন্দিরের সামনে যে দান বাক্স থাকে, আমি জানি না হিন্দু ধর্মে কী বলে, ওইখানে তারা হচ্ছে দান করে থাকে, ওই দান বাক্সটা তখন আমার চোখে পড়ে। মন্দিরের কাছে যে দান করে বাক্সটা আমাদের মসজিদের দান বাক্সের মতোই অনেকটা। এটা দেখার পরে আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে দান বাক্সের ভিতরে মনে অনেক টাকা আছে। তো ক্লাস 10-এ পড়ি, তো এসএসসি পরীক্ষা দিব সামনে, হাতে অত বেশি টাকা টুকা নাই, মানে খরচ করার মতো টাকা টুকা খুব বেশি নাই। তাই আমি একদিন চিন্তা করলাম যে আমি ওই দান বাক্সের থেকে টাকা চুরি করব, মানে এটা নিজের মাঝে মনে হলো। এবং মনে হবার পরে প্রসাদ চুরি করতে গিয়ে, খাবার চুরি করতে গিয়ে একদিন আমি আমার বাবার যারা তালার মেকানিক্যাল যারা কাজ করে, যারা তালা খোলে, এদের ওখানে খুব খেয়াল করে দেখবেন যে মাস্টার কি বলতে একটা কি থাকে, মানে এটা দিয়ে প্রায় সব তালাই খোলা যায়, অথবা অনেকগুলো চাবির একটা ছড়া থাকে, একটা মালা থাকে। আমি একদিন কী করলাম, গভীর রাতের বেলায় ওই মন্দিরের পিছন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম, এবং ঢুকার পরে মন্দিরের কালীমায়ের সামনে রাখা খাবারগুলোকে নিলাম। নেওয়ার পরে আমি যাওয়ার সময় আমার বাবার ওই চাবির ছড়াটা নিয়ে গেছিলাম, চাবির ওই মালাটা সাথে করে নিয়ে যাই, এবং আস্তে আস্তে করে আমি ভিতরে ঢুকে সেই মন্দিরের যে দান বাক্স ছিল সেই দান বাক্সটা খুলি। অনেকগুলো তালা দিয়ে চেক করার পরে আস্তে আস্তে একটা পর্যায়ে আমি যখন খুলতে সক্ষম হই, এবং খোলার পরে আমি এটার ভিতরে প্রচুর টাকা দেখতে পাই। টাকা পয়সার পাশাপাশি মন্দিরের ওই দান বাক্সের ভিতরে আমি পাই আরও বেশ কিছু স্বর্ণালঙ্কার, কিন্তু আমি স্বর্ণালঙ্কারগুলো হাতে নিই না। এই কারণে আমি খুব ভয় পাচ্ছিলাম, ছোটো মানুষ ছিলাম, তো চিন্তা করতেছি কোনোভাবে ধরা খেয়ে যায় কিনা। তো আমি স্বর্ণালঙ্কার না নিয়ে বেশ কিছু টাকা নিয়ে আমি তখন ওই গর্ত দিয়ে আবারও মন্দির থেকে বেরিয়ে আসি। কিন্তু তখন আমার প্রচণ্ড রকমের সাহস জমে যায়, ভিতরে অনেক সাহস জমে যায়। এরপরে প্রায় 2-1 দিন পর পরে আমি মন্দিরের ওই দান বাক্স খুলতাম, এবং এটা থেকে মন্দিরের দান বাক্স খুলে আমি ওখান থেকে টাকা নিয়ে আসতাম। তো এমন করতে করতে আমি আমার আব্বারে বললাম, আমার পরীক্ষা খুব কাছাকাছি, মানে নিকটে, হয়তো আর 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহ আগে আমি আমার বাবার একদিন বললাম যে বাবা, আমার তো সামনে পরীক্ষা, আমি কিছু কেনাকাটা করবো, কিছু শপিং করবো, আমার কটা টাকা দাও। এ কথা বলার পরে আমার বাবা তখন আমার টাকা দিল না, এবং টাকা না দেওয়ার পরে খুব বকা দিল যে টাকা দেওয়া যাবে না, তুই পরীক্ষা দিয়ে, এটা ওইটা বলে অনেক বকা দিল। এবং আব্বা বকা দেওয়াতে আমার খুব রাগ উঠলো, বাট আমার তো টাকার অভাব নেই, আমি তো ওই দান বাক্সা খুললে টাকা পাবো। এই কথা চিন্তা করে সেদিন আমি আবার পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি তখন আবার ওই চাবির মালাটা নিয়ে আমি মন্দিরের পিছন দিয়ে মন্দিরের ভিতরে আবারও ঢুকলাম, এবং ঢুকে সেদিন আমি মোটামুটি বেশ কিছু টাকা হাতে নিলাম। বেশ করে টাকা হাতে নেওয়ার পরে মন্দিরের পিছনের ওই গর্ত দিয়ে আমি যখন বের হচ্ছিলাম, একটুখানি বের হওয়ার পরেই আমি হঠাৎ করে দেখলাম যে মন্দিরের ঠিক পিছনের ওই কোণার অংশটাতে ওই ওই আপনার হিন্দু বাড়ির, রাজবাড়ির একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং মেয়েটা আমাকে সরাসরি দেখছে। দেখে আমরা বলতেছে, ওরে ওই মেয়েটা আমাকে চিনে, আমরা একই স্কুলে পড়াশোনা করি, মেয়েটা ক্লাস 8-এ পড়ে। ও আমার দেখে বলতেছে, আরাফাত ভাই। এটা বলে যখন আরাফাত ভাই বলে ও চিৎকার দিয়ে দেয়, এবং ও যখন চিৎকার দেয়, এই সময় আমার যে টাকাগুলো আমার সাথে ছিল, টাকাগুলো সব আমার হাতে ছিল, আমি এই টাকাগুলো ফেলে দিয়ে কোনো রকম যান নিয়ে ওখান থেকে পালায় চলে আসি। এবং আমি আসার সময় বুদ্ধিমাত্রার সহিত আমার যেই সাবির যে সরাটা আমি সাথে নিয়ে যাই, মালাটা নিয়ে যাই, ওই সাবির মালাটা তখন আমার গলায় ছিল। আমি তখন এই চাবির মালাটা হাতে নিয়ে তখন দৌড় দিই, মানে গলা থেকে নামিয়ে হাতে নিয়ে দৌড় দিই, এবং যে টাকা পয়সাগুলো হাতে ছিল
এগুলো সব আমি হাত থেকে ফেলে দিই। এবং দৌড় দেওয়ার পরে মেয়েটা আমাকে চিনে ফেলে এবং এক দৌড় দিয়ে তখন মানে ওই আপনার ওই পাড়াতে সবাই তখন ঘুম থেকে উঠে যায়। হিন্দু পাড়ার সবাই ঘুম থেকে উঠে সবাই লাঠি সোটা নিয়ে একেবারে খুব মানে কঠিনভাবে মানে কে কে ঢুকেছে ওটা নিয়ে একদম পুরা এলাকাতে তারা পাহারা দিতে থাকে, মানে মশাল দিয়ে থাকে। আমি তখন চিন্তা করলাম এখন কী করবো, কারণ ওই মেয়ে তো আমাকে চিনে ফেলছে। ওই মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা রানী। তো ক্লাস 8-এ পড়ে। সন্ধ্যা রানী আমাকে চিনে ফেলছে। এখন আমি চিন্তা করতেছি মেয়ে যে আমাকে চিনে ফেললো, আমি এখন করবোটা কি। এইটা মনে করি সেদিন কিন্তু আমি আমার বন্ধুবান্ধবদেরকেও নিয়ে আসি নাই। এবং এই অবস্থার ভিতরে ওই রাতের বেলায় আমি তখন বাড়িতে কোনো কিছু না বলে আমার মাকে কোনো কিছু, আমি তো জানি ধরা খেয়ে যাব, কারণ ওই মেয়ে তো বলেই দিবে যে আমি দেখেছি আরাফাত ভাই উনি ঢুকছে, বা মেয়ে আমাকে দেখে মানে আমাকে ওই আমার মুখ দেখে বলতেছে আরাফাত ভাই, এটা বলেই কিন্তু চিৎকার দিছে। পরে আমি তখন ওইখান থেকে কোনোভাবে হচ্ছে আমার খালার বাড়ি ছিল আমার বাড়ি থেকে মোটামুটি বেশ দূরেই। আমি তখন এই রাতের বেলায় হাঁটতে হাঁটতে আমার খালাম্মার বাড়িতে চলে যাই এবং সাথে আব্বার ওই সাবির ছড়াটা নিয়ে যাই, কারণ এটা তো আর বাড়িতে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি তখন ধরা খেয়েই যাবো বাড়িতে গেলে, বা এটা তো এলাকাতে জানাজানি হয়ে যাবে, হয়তো আমার বাড়িতে লোকও চলে গেছে। এই ভয়ে ভয়ে আমি তখন আমার খালাম্মার বাড়িতে চলে যাই। এবং আমার খালাম্মা খুব ভালো মানুষ ছিল। খালাম্মার বাড়িতে যাওয়ার পরে খালাম্মার ওই যে সামনে পরীক্ষা টরীক্ষা এইসব বিষয় নিয়ে আমার খালাম্মার কোনো মতবাদ নাই, যে সামনে পরীক্ষা দিনে কেন চলে আসছি কেন, এইসব বিষয় নিয়ে খালাম্মা কোনো কথা বলতেছে না। কিন্তু আমি তখন ওই খালাম্মার বাড়িতে পড়ে আছি এবং 1 সপ্তাহ পরে পরীক্ষা। ওই সময় কোনো মোবাইল ফোন টোন ছিল না, মানে কোনো মোবাইলে যে যোগাযোগ করব এলাকাতে ওরকম কোনো মানে নাই। এলাকাতে কী হইলো না হইলো কোনো কিছুই বুঝতে পারতেছি না। এবং আব্বা আম্মা আমাকে খুঁজতেছে, এটা আমি বুঝতেছি যে আমার মন বলতেছে তারা আমাকে খুঁজতেছে। এইভাবে 2 দিন কেটে গেল, আর পরীক্ষার বাকি আছে মাত্র 5 দিন। তা 2 দিন পরে আমি একদিন গুটগুটে রাতের অন্ধকারে আমাদের বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে আসার পরে আমার এক বন্ধু আছে, ওরে আমি ঘুম থেকে জাগাইছি। তো ও ঘুম থেকে উঠছে, উঠার পরে আমরা একইভাবে পরীক্ষা দিব, আমরা পরীক্ষা দিই। পরে আমার বলে কিরে আরাফাত তুই কই, তুই যে স্কুলে যাস না, তোরে দেখি না, তুই কোথায় চলে গেলি? তোর আব্বা আম্মা তোরে খুঁজতে খুঁজতে বেহুশের মতো অবস্থা হয়ে গেছে। আমি বলি এলাকাতে কোনো জানাজানি হয় নাই, কোনো সমস্যা হয় নাই? বলে না, এলাকাতে কী জানাজানি হবে, কী সমস্যা হবে? আমি বলি আরে বেটা, আমি তো এক ঘটনা করতে গেছি, আমি যে টাকা চুরি করছি এটা আমি বলি নাই। আমি বলি আমি তো সেদিন এই ফল খাওয়ার জন্য ওই মন্দিরের পিছন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছিলাম। ঢুকার পরে আমি যখন বের হচ্ছিলাম ওই সময় সন্ধ্যা নামের একটা মেয়ে আমাকে দেখে ফেলে। তো ও তো মনে হয় হিন্দু বাড়িতে সবাইকে বলে দিছে, বলে ও আমাদের স্কুলে পড়তো সন্ধ্যা। আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম যে ও তো মনে হয় সবাইকে বলে দিছে, এই জন্য আমি ভয়ে আমার খালার বাড়িতে চলে গেছি। তো আমার বন্ধু বলে হ্যাঁ এরকম একটা ঘটনা শুনছি, অবশ্যই মুসলিম পরিবারের কোনো ছেলেই করছে, আর নাম মনে হয় তারা জেনে গেছে, কিন্তু তারা নামটা মনে হয় এই জন্যই প্রকাশ করতেছে না, যে নামটা যদি প্রকাশ করে তাহলে তো মনে কর তুই এলাকাতে আসবি না। এই জন্য তারা চাচ্ছে নামটা প্রকাশ না করে তুই যদি এলাকাতে আসিস তাহলেই সম্ভবত ধরবে, কারণ সন্ধ্যা যদি তোকে দেখেই ফেলে তাহলে তো মনে কর ঝামেলা আসেই, কারণ মেয়ে তো বলেই দিবে। আমি বললাম বন্ধুরে, আমার 2 দিন পরে পরীক্ষা, এবং পরীক্ষার যে কেন্দ্রটা ওই কেন্দ্রও কিন্তু আমাদের স্কুলে। আমার পরীক্ষার কেন্দ্র অন্য কোথাও না যে আমি ওইখানে গিয়ে পরীক্ষা দিব, বিষয়টা এরকম না। আমাদের এলাকাতে আমাদের স্কুলে হচ্ছে আমাদের কেন্দ্র। ও তখন খুব মন খারাপ করে, ও বলে তুই জীবনটা এইভাবে নষ্ট করলে, সামান্য একটা ফল খাওয়ার জন্য তুই মন্দিরের পিছন দিয়ে ঢোকাটা কি ঠিক হইলো? এটা ওইটা বলে। আমি বলে দেখ, ও বলে তুই আসিস কই? আমি বললাম খালাম্মার বাড়িতে আসি, অমুক জায়গায় আমার খালাম্মার বাড়ি। তো ও কিন্তু আমার খালাম্মার বাড়ি চিনে, এর আগে আমি 2 বার আমার খালার বাড়িতে নিয়ে গেছিলাম। তো আমার বলে আচ্ছা ঠিক আছে, যেখানেই থাকো সাবধানে থাকিস, আর যদি বেশি কিছু হয় আমি তোর খালাম্মার বাড়িতে গিয়ে তোর খবর দিয়ে আসবো, এই কথা আমাকে বললো। আমি আবার রাতের মধ্যে আবার আমার খালাম্মার বাড়িতে চলে গেছি। আমি আসার সময় খালাম্মার বাড়ি থেকে খালুর সাইকেলটা নিয়ে আসছিলাম, আবার সেই সাইকেল দিয়েই গুটগুটে রাতের অন্ধকারে গ্রামের রাস্তা ধরে আমি আবারও খালাম্মার বাড়িতে চলে গেলাম। এবার খালাম্মার বাড়িতে যাওয়ার পরে এর পরের দিন একদিন গেল, তার পরের দিনে এই বন্ধু আমার, ওই বন্ধু এবং ওই হিন্দু বাড়ির মেয়ে সন্ধ্যা হঠাৎ করে দুপুরবেলা আমার খালার বাড়িতে। আমি ওদেরকে দেখা মানে দৌড় দিছি, আমার বন্ধু আমাকে দেখে ফেলছে, দেখে ডাক দিছে, এই আরাফাত যাইস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ডাক দিছে, আমি মনে করছি আমার ধরার জন্য আসছে। ও যখন ডাক দিছে আমি তখন দাঁড়াইছি, আর আমি তো জানি আমার ধরার জন্য আসছে, যেহেতু সন্ধ্যার সাথে আছে তাহলে আমাকে ধরতে আসছে। আসার পরে আমার বলতেছে তুই এদিকে আয়। আমাকে তখন বাড়ির বাইরে নিয়ে গেলো। বাইরে নিয়ে যাওয়ার পরে আমি তখন মানে সন্ধ্যার পা ধরে কান্না করতে শুরু করছি, মানে ওই জায়গায়। তো আমার বলে ভাই আপনি কী করতেছেন, আমি আপনার ছোটো, আপনি পা ছাড়েন। আমি বলি বোন তোমার পায়ে ধরে আমার ভুল হয়ে গেছে, তুমি কি বলছো কাউকে বা কিছু হয়েছে? পরে ও বলতো আমি যদি কাউকে বলতামই তাহলে কি আর এখানে আমি আসতাম? আমি বললাম মানে? ও বলতেছে আমি কাউরেই বলি নাই, আমি তো দেখছি আপনি টাকা নিয়ে বেরোইতেছেন, এবং আমি জানি আপনার সামনে পরীক্ষা, সমত টাকার দরকার, এই জন্য আপনি মন্দির থেকে টাকা চুরি করছেন। তো যাই হোক, আমি তো কাউকে বলি নাই, কিন্তু আপনি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন কেন? আমি বললাম তুমি কাউরে বলো নাই? বলে না, আমাকে সবাই জিজ্ঞেস করছিল রাতের বেলায় যে তুই চিৎকার করছিলি যে কাকে দেখছিলি, কে আসছিল?
বাট আমি বলি নাই, আমি বলছি আমি চিনতে পারি নাই, কে জানি ছিল, এরকম বলছে, আমি আপনার নাম বলি নাই। আমি বললাম কী বলো, তুমি আমার নাম বলো নাই? বলে না, আমি আপনার নাম বলি নাই, কারণ আমি জানি আপনার নাম বললে তো আপনাকে মারবে, আর আমরা যেহেতু একই স্কুলে পড়ি, আমি কীভাবে আপনাকে বিপদে ফেলি বলেন। মেয়েটার কথা শুনে আমি তখন মনের ভিতরে একটু শান্তির স্পর্শ পেলাম। মেয়েটা আমাকে বলে, আপনি পরীক্ষা দিতে যান না দেখা আমি কালকে ভাইয়ারে জিজ্ঞেস করছিলাম যে উনি যে আসে না স্কুলে, আমি আপনাকে খুঁজতেছিলাম আজকে 2 দিন, তো পরে ওনারে জিজ্ঞেস করলাম, পরে উনি আমাকে বললো আর কি বিষয়গুলো। তো আমি তো আর কাউকে বলি নাই, তো যার জন্য আমি পরে আপনাকে এখানে দেখতে আসছি, আপনি ভয় পাই না, আপনি চলেন। তাই আমি বললাম, দেখো তুমি আমাকে মিথ্যা বলে এলাকাতে নিয়ে ধরাই দিবা না তো? ও তখন হাইসা বলতেছে, আমি মা কালীর দিব্যি করে বলতেছি, ভগবানের দিব্যি, আমি আপনাকে ধরাই দিব না, আপনি আসেন, আপনি পরীক্ষা দেন, আপনি পরীক্ষা না দিলে তো আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই মেয়ের কথা শুনে আমি তখন সাহস পেলাম, এবং ওই দিন রাতের বেলায় আমি তখন আমার খালাম্মার বাড়ি থেকে আমাদের বাড়িতে পুনরায় আসলাম। আসার পরে ভয়ে ভয়ে স্কুলের দিকে যাইতেছি, আল্লাহ জানে ধরা খেয়ে যায় কিনা, বা ও কি করে না করে, তারপরেও পরীক্ষা দিলাম। যাই হোক, সবগুলো পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা দেওয়ার পরে এই মেয়েটার প্রতি আমার একটা সহানুভূতি জেগেছে, এবং সেই সহানুভূতি থেকে রাস্তাঘাটে আমি মেয়েটার সাথে অনেক দিন ধরে কথাবার্তা বলি, এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমাদের রেজাল্ট আউট হয়, এসএসসি রেজাল্ট আউট হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি ওই এসএসসি রেজাল্টে 3 সাবজেক্টে ফেল করি। আমার 3টা সাবজেক্ট ফেল আসে, বিকজ আমি তো আসলে এত পরিমাণের দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, টেনশন ডিপ্রেশনের মাঝে ছিলাম, যার জন্য আসলে আমার পড়াশোনাটা ঠিকমতো করা হয়নি, এবং এই জন্য আমার 3টা সাবজেক্টে ফেল আসে। তো পরীক্ষায় ফেল করার পরে সবাই তো আসলে জানেনি যে এসএসসি পরীক্ষায় ফেল করার পরে অবস্থাটা কী হয়, পুরো গ্রামে ছড়িয়ে গেছে যে আরাফাত ফেল করছে, আরাফাত পাশ করে নাই, এবং বন্ধুদের মাঝে শুধু আমিই ফেল করছি, আরও কয়েকজনে ফেল করছে, বাট তারা ভিন্ন গ্রামের, আমাদের গ্রামে শুধু আমিই ফেল করছি। এবং ফেল করার কারণে আব্বা দোকানে যায় মুখ দেখাইতে পারে না, সবাই আব্বাকে এসে জিজ্ঞেস করে, কিরে তোর ছেলেকে পাশ করছে, কী হয়েছে? তো আমার আব্বা লজ্জায় দোকানও খোলে না কয়েকদিন ধরে, খুব খারাপ লাগতেছিল। এনিওয়েজ আমি তখন হঠাৎ করে আমার পুনরায় আবারও আমাদের বাড়ি থেকে আমি খালাম্মার বাড়িতে চলে গেছি, এবং খালাম্মার বাড়িতে বেশ কয়েকদিন থাকার পরে এই সন্ধ্যা রানীর কথা আমার বারবার মনে পড়তো। এরপরে প্রায় মাসখানিকের মতো খালাম্মার বাড়িতে ছিলাম, মাসখানিক পরে পুনরায় আমি আবারও খুলনাতে আমাদের গ্রামের বাড়িতে আসি। তো স্কুলে যাওয়ার সময় সন্ধ্যা রানীর সাথে কথা বলি, ও আমার সাথে কথা বলে, এমন করতে করতে একদিন আমাকে বলতেছে, আপনি বাঁশি বাজাইতে পারেন? এমনি বলে। আমি বললাম যে না, আমি বাঁশি বাজাইতে পারি না। ও আমাকে বলে, জানেন আমি না আমার পিসির বাড়িতে গেছিলাম, কিন্তু ওইখানে ওরা বাঁশি বাজাইছিল, বাট আমার অনেক ভালো লাগছিল, মানে এত সুন্দর বাঁশির শব্দ, রাতের বেলায় না বাঁশি শব্দ শুনে ঘুমাইতে ইচ্ছে করে, আপনি কি একটু বাঁশি বাজানো শিখবেন? এমনি আমাকে বলে। আমি তখন বললাম, তো তুমি আমাকেই কেন বলতেছো বাঁশি বাজানোর জন্য? মানে আমার বলতেছে না, আপনি দেখতে কেমন জানি বাঁশিওয়ালার মতো লাগে, এই জন্যই বলছিলাম। আমি ঠিক আছে বাজাবো যদি তুমি কিনে দাও। বলে আচ্ছা ঠিক আছে। পরে মেয়েটা আমাকে 2টা বাঁশি কিনে দিল, বাঁশের বাঁশি কিনে দিল, এবং বললো যে আপনি এগুলো বাজাবেন, আমি রাতের বেলা এগুলো শুনে শুনে ঘুমাবো। তো যখন আমাকে কিনে দিল, আমি তো বাজাইতে পারি না। পরে আমাদের এলাকারই এক লোক আছে, উনি অনেক বড় বংশীবাদক, কিন্তু উনি হচ্ছে গিয়ে আপনার অনেক বয়স হয়ে গেছে। পরে আমি ওনার কাছে গিয়ে আস্তে আস্তে বাঁশির তালিম দিচ্ছিলাম, উনি আমাকে শেখাচ্ছিল কীভাবে কয়টা সিট ধরতে হাত দিতে হয়, কীভাবে ধরতে হয়, সব কিছু আমাকে উনি একদম খুব ভালো করে শিখিয়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমি পরিপূর্ণভাবে বাঁশি বাজানোটা শিখে নিলাম। এরপরে আমি প্রতিটা রাতে আমাদের ওই এলাকাতে আমরা বাঁশি বাজাইতাম, আমাদের গ্রামের হিন্দু এবং মুসলিম বাড়িটার মাঝখানে ওইখানে বাঁশি বাজাইতাম মন্দিরের পিছনে। তো মানে হিন্দু বাড়ির মানুষ এবং আমাদের মুসলিম পাড়ার মানুষ সবাই তখন আমার বাঁশির শব্দ শুনে রাতে ঘুমাতো, এবং এলাকায় এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আমি এলাকাতে একজন বংশী বাদক হিসেবে পরিচিত হয়ে গেলাম। সবাই আমাকে বলে, রাতের বেলা আমার বাঁশির শব্দ না শুনলে নাকি কারো চোখে ঘুমিয়ে আসে না, এবং একদিন বাঁশি না বাজালে পরের দিন এলাকাতে অনেক মানে মারে বয়সী মেয়েরা বা অনেকেই অভিযোগ করে যে বাঁশি বাজাইলা না কেন, তোমার বাঁশি শোনার অপেক্ষায় ছিলাম। গ্রামের ওই শীতল বাতাসে যখন কানের কাছে দূর থেকে বাঁশির শব্দটা বেশি আসে, তখন ধরেন আসলে এক অন্যরকম প্রশান্তির মনে জন্ম হয়, আর তখন নীরবে চোখের পাতাতে ঘুম চলে আসে, অ্যান্ড তখনই সবাই ঘুমায় যায়। তো সেই দিকে আস্তে আস্তে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমি দেখি আমি বাঁশি বাজাচ্ছি, আমার পিছন থেকে সন্ধ্যা রানী। আমি দেখি তো ভয় পেয়ে গেলাম, আমাকে বলে বাজাও, বন্ধ করো না। আমি তখন বাঁশি বাজাইতেও আমার পাশে বসে আছে, বসে থেকে আমাকে বলতেছে যে আরাফাত তুমি এত সুন্দর বাঁশি বাজাইতে পারো, মানে আমাকে তখন তুমি করে ডাকতো। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওই সময় আমাদের মাঝে মোটামুটি একটা মানে সম্পর্কের মতোই হয়ে গেছিলো। ওই স্কুলে যাইতো, আমি ওর জন্য গিফট এটা ওইটা নিয়ে দাঁড়ায় থাকতাম। তো মানে মোটামুটি একটা প্রেম ভালোবাসার সম্পর্ক প্রায় 90% হয়েই গেছে। এবং আমি যখন বাঁশি বাজাইতাম, ও তখন মাঝে মাঝে আসতো, আইসা 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে বসে থাকতো। আর ওর যে থাকার ঘরটা ছিল, এই ঘরটার পিছনেই হচ্ছে মানে পিছন দিয়ে দরজা ছিল, এখানে ঢুকা যাইতো ঘরে, আবার সহজে বেরোয়া যাইতো। ওর বাড়ির অন্য মানুষগুলো এই বিষয়টা খুবভাবে জানতো না, মানে তারা বুঝতো না।
তো এরকম করে করে ও আসতো, আমি বাঁশি বাজাইতাম এবং ও আমার সাথে অনেকক্ষণ ধরে বসে থাকতো, অনেক সময় দিত। এভাবে ও চলে যেত, আসতো যাইতো। এমন করতে করতে এরকম অনেক গভীর রাতে ও আমার পাশে বসে থাকতো, আমি বাঁশি বাজাইতাম। এভাবে একদিন দুদিনের প্রায় আমার জীবন থেকে 2 থেকে 3টা বৎসরের মতো কেটে যায়। এবং এই 2-3 বৎসরে অসংখ্য রাত্রি হচ্ছে সন্ধ্যা আমার কোলে ঘুমিয়েছে। অসংখ্য রাত আমার কোলে ঘুমাইছে, আমাকে ঘুম পাড়ায় দিছি এবং সকালের আগে আমি ওকে ঘুম থেকে জাগায় দিতাম, ও চলে যেত। মানে রাতের পর রাত এভাবে আমি ওকে নিয়ে কাটাইছি। কিন্তু 3 বছর পরে হঠাৎ করে একদিন আমি বাঁশি বাজাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে হিন্দু পাড়ার অনেকগুলো ছেলে এসে আমাকে আর সন্ধ্যাকে একসাথে ধরে ফেলে এবং ধরে ফেলার পরে তারা আমাকে তখন হিন্দু পাড়ার দিকে নিয়ে যায়। হিন্দু পাড়ার দিকে নিয়ে আমাকে বাঁধে। তো সন্ধ্যারানীর যে বাবা ছিল উনি তখন আসে, উনিও রাজা আর কি, আগে রাজা ছিল। তো ইনি আসার পরে ওনার বাবা রাজা ছিল, বাট উনিও রাজ পরিবারেরই মানুষ। পরে আমাকে জিজ্ঞেস করে কী হয়েছে, আমি বললাম যে কাকা আমি বাঁশি বাজাইছি। পরে তো বাঁশি বাজাইলি কেন, আর সন্ধ্যা তুমি ওখানে গেছো কেন? তো সন্ধ্যা মানে একটু সহজ সরল টাইপের ছিল, তো বলে যে আমার বাঁশি বাজানো আর ভালো লাগে, আমি ওর বাঁশির শব্দ শোনার জন্য চলে গেছি। মানে ওর বাবা বিষয়টা ভালোভাবে নেয় না নিয়ে বললো যে ওকে ছেড়ে দাও, কালকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আর এখন রাতের বেলা ওকে যদি এখানে আটকায় রাখো আমার মেয়ের বদনাম হবে, তো ওরা এখন ছেড়ে দাও। পরে আমাকে ছেড়ে দিল, আমি তখন বাড়িতে আসছি। আসার পরে এবং ওই দিন সকালে সন্ধ্যার বাবা আমার বাবার কাছে বিষয়টা বলে দেয়। দুপুরবেলা বাবা এসে আমাকে খুব গালাগালি করে, খুব গালমন্দ করে যে তোরে আমি খাওয়াইয়া পরে মানুষ করছি, তুই কোনোদিন আমার দোকানে গিয়া বসিস নাই, আমি দোকানে এত কষ্ট করে বেচা কিনা করি, কখনোই আমারে তুই কোনো রকমের সাহায্য সহযোগিতা করিস নাই, অথচ তুই হিন্দু বাড়িতে গিয়া বাঁশি বাজাস, হিন্দু মেয়ের সাথে প্রেম করিস, এটা ওইটা বলে বাবা যতটুকু পারছে আমাকে অপমান অপদস্থ করছে। তা আমি আর কোনো কিছু বললাম না। কিন্তু এরই মাঝে একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম যে হিন্দু পাড়াতে পাহারাদার বসে গেছে। হিন্দু পাড়াতে পাহারাদার বসেছে, আর আমাকে হিন্দু পাড়ার ভিতরে ঢুকতে দিবে না এবং হিন্দু পাড়ার আশেপাশে আমাকে যেতেও দেয় না। তখন কিন্তু সন্ধ্যারানীর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে, ও পড়াশোনা করতো না, এর আগ থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো ও পড়াশোনা করে না এবং আমি ওই হিন্দু পাড়ার দিকে ঢুকতেও পারি না। হিন্দু পাড়ার চারদিকে এমনভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, আমি ধরেন ওই দিকে যাচ্ছি, ওরা আমাকে বাধা দেয় এবং তারা তখন মন্দিরে পাহারা দিতে শুরু করছে। খুব কঠিনভাবে তারা বিষয়টা বুঝে গেছে যে আমি ওর সাথে সম্পর্কে আছি, এই জন্য আমাকে ওই কোনোভাবেই ওর ভিতরে ঢুকতে দিতেছে না। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অনেকগুলো দিন কেটে গেল। আমার সন্ধ্যার জন্য খুব খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, আমি এগুলো মানতে পারতেছি না। তো এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তো বাজারের দিকে যাওয়ার সময় আমি দেখলাম যে সন্ধ্যা সহ আরও 5-6টা মেয়ে বাজার থেকে আসতেছে। হঠাৎ করে এটা আমার আশা ছিল না, বাট আশাবিহীন একটা ঘটনা ঘটে গেল। ওকে দেখার পরে আমি নিজের ভিতরের ইমোশনটাকে ধরে রাখতে পারি নাই এবং ইমোশন ধরে রাখতে না পেরে আমি তখন ওই জায়গার ভিতরকে জড়াই ধরে কান্না করতে শুরু করছি। আমার ভিতরে এত পরিমাণের আবেগ কাজ করতেছিল যেন আমি কতদিন ধরে দেখি না, কতদিন ওর চেহারা আমার চোখের সামনে পড়ে না, পাগল হয়ে গেছিলাম আর কি। এই জড়াই ধরে কান্না করতে শুরু করছি এবং হিন্দু মেয়েরা তখন ওই যে পিচি মেয়েগুলো ছিল, এগুলো সব বাড়ির দিকে দৌড় দিছে এবং বাড়ির দিকে দৌড় দেওয়ার পরে তারা গিয়েই করছে কি বাড়িতে বলে দিছে। তো ওরা কিন্তু আমি একটু পরে ছেড়ে দিছে, ও তখন বাড়ির দিকে চলে গেছে। আমি বাজার থেকে বাড়িতে আসার পর দেখতেছি সন্ধ্যার বাবা, সন্ধ্যার চাচা থেকে শুরু করে হিন্দু পাড়ার সব মানুষ আমাদের বাড়িতে এবং আমার আব্বাকে খুব ধমকাধমকি করতেছে। আমি আসার পরে আমি পিছনে লুকিয়েছিলাম, আমার আব্বারে গালাগালি করছে, বলছে যদি কোনোভাবে তারা হিন্দু বাড়ির আশেপাশে আমাকে দেখতে পায় তারা আমাকে জিন্দা মেরে ফেলবে এবং আমি কেন ওনাদের মেয়েকে জড়ায় ধরছি রাস্তার মধ্যে, এটার বিচার এনারা চায় এবং এটার জন্য ওনারা বিচার ডাকছে। রাতের মধ্যে মা আমারে বললো তুই এখান থেকে চলে যা, কারণ এখানে থাকলে তোকে মেরে ফেলবে, হিন্দু বাড়ির পোলাপাইন খুবভাবে খেপছে, কাজটা তুই ভালো করস নাই, সন্ধ্যারে তুই রাস্তার মধ্যে জড়ায় ধরছিস, এটা তুই কেন করলি। আম্মু আমাকে খুবভাবে বকাটকা দিল। আমি তখন আমার পুনরায় সেই আশ্রয় খালার বাড়ি আবার চলে গেলাম এবং দীর্ঘ 1 মাস ধরে আমি খালার বাড়িতে ছিলাম। তখন আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হলো। 1 মাস পর আমি পুনরায় আবার বাড়িতে আসছি। এবার বাড়িতে আসার পরে আমার আব্বাই সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বিয়ে করাই দিবে। ওই গ্রামের ভিতরে যা হয় আর কি, গ্রামে কোনো ছেলে যদি একটু উল্টাপাল্টা চলাফেরা করে, বিয়ের বয়স না হলেও তাকে বিয়ে করাই দিতে হবে। তো আমার আব্বা ভাবছে আমাকে বিয়ে করাই দিবে। তো আমি তো সন্ধ্যাকে ভালোবাসি, আমি বিয়ে করব না। আব্বা এইভাবে ওইভাবে অনেকভাবে চেষ্টা করতেছে আমাকে বিয়ের সাথে করাই দেওয়ার জন্য, বিয়ে করাবে আমাকে, কিন্তু কোনোভাবে আমি বিয়ে করব না এবং এটা নিয়ে পারিবারিকভাবে অনেক ঝামেলা হইতেছে। আর আমি যে ওই হিন্দু পাড়ার ভিতরে গেলাম, হিন্দু পাড়াতে যে আমি সন্ধ্যাকে জড়াই ধরলাম, ওইটা নিয়ে তো মোটামুটি যতটুকু রটার তাই আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। এখন আর এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে না। অ্যান্ড এরকম করতে করতে আমার বাঁশি বাজানোও নিষেধ, আমি গ্রামে কোনো বাঁশি বাজাইতে পারবো না
এবং হিন্দু বাড়ির আশেপাশে যেতে পারবো না, অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে আমাকে একদম মানে বন্দি করে ফেলা হয়েছে, মানে একদম বন্দি দশা আমার জীবন কাটতেছে। আমি তখন ভাবতেছিলাম যে আমি কি করতে পারি, মানে কীভাবে এখান থেকে বের হতে পারি এবং কীভাবে আমি আবারও পুনরায় সন্ধ্যার সাথে যোগাযোগ করতে পারি, ওর সাথে কথাবার্তা বলতে পারি। কারণ আমার ভিতরে তখন আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, আমি নিতে পারতেছিলাম না আমার কষ্টটা, আমার ভিতরের কষ্টটা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না। মানে প্রচণ্ড রকমের খারাপ লাগতেছিল ওর জন্য। একরকম আমি চিৎকার করে কাঁদতাম, মাঝে মাঝে এরকম হইতো যে আমি চিৎকার করে ওর জন্য কাঁদতাম, কিন্তু ও আমাদের কান্নার শব্দ শুনতে পাইতো না। এইভাবে একদিন রাতের বেলায় হঠাৎ করে ওর জন্য খুব খারাপ লাগতেছিল, মানে অনেক খারাপ লাগতেছিল। তো লাগার পরে আমি এবার তৃতীয়বারের মতো আমি হিন্দু পাড়ার দিকে রাতের অন্ধকারে চোরের মতো ঢুকলাম, রাতের গুটগুটো অন্ধকারে চোরের মতো হিন্দু পাড়ার দিকে ঢুকলাম। ঢুকার পরে ওর জানালার কাছে গেলাম এবং জানালার কাছে গিয়ে আমি জানালার শব্দ করলাম। মানে আমার ভিতরে তখন আমি ছিলাম না, প্রচুর পরিমাণের ইমোশনাল হয়ে গেছিলাম, আবেগী হয়ে গেছিলাম। জানালার পাশে গিয়ে যখন জানালার খটখট করে শব্দ করতেছিলাম, জাস্ট 2-3টা শব্দ করার পরেই হঠাৎ করে কতগুলো ছেলে পিছন থেকে এসে আমাকে ধরে ফেলে হিন্দু পাড়ার। মানে ওরা জাস্ট পাহারা বসায় রাখছে, আমি কিন্তু বুঝতে পারিনি যে ওরা পাহারায় ছিল। ধরে ফেলে এবং ধরে আমাকে ওখানে মারে, প্রচণ্ড রকমের মারে। মাইরে আমার আব্বারে খবর দেয়, আম্মারে খবর দেয় এবং আমাদের এলাকার মেম্বারে খবর দেয়। এবং দিলে পরে আমার আব্বা আম্মা, এলাকার মেম্বার, গণ্যমান্য অনেক লোকজন আসে। আমি কিন্তু সন্ধ্যাকে এক নজরও দেখতে পাই নাই। এবং জানালায় শব্দ করার পরেই পোলাপাইনগুলো পিছন থেকে মনে হয় তারা উৎপেতে ছিল। আমি আসামাত্র আমাকে ওখানে ধরে ফেলে। আমার আব্বারে বলতেছে, তোমার ছেলেকে অনেক শাসন করেছি, মানে অনেক তোমাকে বুঝিয়েছি, সুযোগ দিয়েছি। আমরা হিন্দু মানুষ, আমাদের মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে, এটা আর মেনে নেওয়া যায় না, এবং তোমার ছেলেকে এখন থানায় দিয়ে দিব। এই বলে ওই যখন বড় দারোগারে ফোন করবে থানার ভিতরে, আমার মা গিয়ে ওনার পা ধরে কান্না শুরু করছে যে বাবু লাস্টবারের মতো একটাবার সুযোগ দেন, আমার ছেলে আর এরকম করবে না, যদি আর কখনো একবার এরকম করে আপনার যা ইচ্ছা তাই করেন, শেষবারের মতো সুযোগ দেন। তো সুন্দর বাবা বলতেছে এই ছেলেকে আর সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটা সুযোগ এই ছেলে মানে খারাপভাবে কাজে লাগিয়েছে। ও আমাদের কোনো কথা শোনে নাই এবং তার মন যা চাইছে সে তাই করছে, ওকে ছাড়া যাবে না। সুন্দর বাবা খুবভাবে খেপে গেছে, উনি থানাতে ফোন করবে, পুলিশ আনবে। কিন্তু আমার আম্মা এবং আমাদের এলাকার যিনি সর্দার ছিলেন তিনিও তখন দাদারে বুঝিয়ে বললেন যে না, এই কাজটা করেন না আপনি, প্লিজ একটু সময় দেন, এটা লাস্টবার। এই বলে তখন আমাকে বাড়িতে আনছে, উনি আর থানাতে দিল না, আমাকে বাড়িতে আনছে। বাড়িতে আনার পরে পরের দিন আমার আব্বা আমাকে বিয়ে করাই দিবে। মেয়ে খোঁজা শুরু করছে। আমাকে একটা মেয়েকে যেভাবে ঘরের ভিতরে আটকায় রাখে, আমাকে ওভাবে ঘরের ভিতরে আটকায় রাখে। আমার ছোটো ভাই বোনেরা আমাকে পাহারা দিয়ে রাখে এবং আম্মু আমাকে পাহারায় রাখছে। আমি খাবার দাবার খামু, ওই ঘরের ভিতরে বাথরুমে গেলে আমাকে সাথে করে নিয়ে যায়, বাথরুম থেকে আমাকে আবার ঘরের মধ্যে না আটকায় রাখে। মানে একটা বন্দি জীবনের ভিতরে আমাকে কাটাতে শুরু করছে। এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। সপ্তাহখানিক আমি মানে আমার সন্ধ্যার সাথেও তো আমার অনেক মাস ধরেই কোনো যোগাযোগ নাই। এরই মাঝে আমি এবার একটা বন্দি জীবনের ভিতরে পড়ে গেলাম। এক পর্যায়ে আমার বাবা এক সপ্তাহ পরে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামের মেয়ে, নাম হচ্ছে রিপা নামের একটা মেয়ের সাথে আমার আব্বা তখন আমার বিয়ের কথাবার্তা বলে আসছে। আসার পরের দিন আমার আম্মা বলতেছে যে তুমি যে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলা, এই আরাফাতরা একটাবার নিলা না, ও একটাবার দেখতো। আমার আব্বা বলে না, ওরে নিব কেন, ওর পছন্দ না হইলে ওই মেয়েরই নিয়ে ও সংসার করা লাগবে, ওই মেয়েরই নিয়ে সংসার করা লাগবে, কোনো কথা নাই, ওই মেয়ের সাথে সংসার করতে হবে। এবং শুনেছিলাম ওই মেয়েটা নাকি আগে একটা বিয়ে হয়েছে, তার স্বামী মারা গেছে, তো ওরকম একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। তো আমি তো আসলে মন থেকে ভালোবাসি সন্ধ্যাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না, এটা আমি কোনোভাবেই পারবো না। কিন্তু আমার বাবার মুখের উপরে কথা বলেও তো কোনো লাভ নাই, বা আমি আর কী করতে পারবো? সন্ধ্যার সাথে তো আমার কোনো যোগাযোগে নাই, কোনো কথাবার্তায় নেই, ও কোথায় আছে না আছে আমি তো কোনো কিছুই জানি না। এক পর্যায়ে পারিবারিকভাবে আমাকে ঠিক করা হলো, বিয়ের দিন তারিখ যেদিন ঠিক হলো দিন সকালবেলা আমাকে পাঞ্জাবি পরানো হলো এবং আমাকে মানে নিয়ে যাবে। আমি আসলে তখন এত কষ্ট লাগতেছিল, আমি বারবার খালি মানে ওই পাড়ার দিকে যাচ্ছিলাম, হিন্দু পাড়ার দিকে যাচ্ছিলাম, চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছিলাম না। এবং একটা পর্যায়ে আমাকে বর সাজিয়ে নিয়ে যাচ্ছিল, যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল সেই রাস্তার মধ্যে বসেই আমি বাঁশি বাজাইতাম আর আমার কোলে শুয়ে থাকতো সন্ধ্যা। প্রতিটা রাত এরকম করে আমাদের কাটতো। সেই পরিচিত জায়গাগুলোর দিকে আমি বারবার তাকাচ্ছি আর গাড়ির মধ্যে বসে আছি, কিছু করার ছিল না। আমার মুসলিম পাড়ার প্রায় সব মানুষই আমার গাড়ির মধ্যে আসে। আমি জানালা দিয়ে বারবার বাইরের দিকে তাকাচ্ছি, একবার নাকি সন্ধ্যাকে দেখতে পাই, সন্ধ্যা নিয়ে একবার বেরিয়ে আসে। আমি যে অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি এইটা আমার মাথায় নেই, কিন্তু আমার মাথায় একটা জিনিসে বারবার ঘুরপাক খাচ্ছিল, সন্ধ্যা যদি আরেকটা আবার আসতো, আমি যদি সন্ধ্যাকে আরেকটা আবার দেখতাম, কোনো সময় যদি ভুল করে সন্ধ্যা রাস্তার দিকে হাঁটতে আসতো, ওকে একটা নজর দেখার জন্য আমার চোখের পানিগুলো টলমল করতেছিল। কিন্তু আমার মাথায় তখন পাগড়ি আর শরীরে সারোয়ারি, এই নিয়ে আমি তখন রিপাকে বিয়ে করার জন্য যাচ্ছিলাম। দুপুরবেলায় আমরা তখন রিপার বাড়িতে গিয়ে পৌঁছালাম।
খুব সুন্দর করে সব কিছু সাজানো হলো এবং সেখানে আমি রূপাকে বিয়ে করব। সরি, হচ্ছে রিপাকে বিয়ে করব। সব কিছু মোটামুটি ঠিকঠাক এবং কাজী আসলো, এসে আমার কাছ থেকে কবুল নিয়ে গেল, সিগনেচার নিয়ে গেল। এরপরে গেল রিপার কাছে, সেখানে তার সাথে আমার বিয়ে হলো। সন্ধ্যার একটু পরে আমি তখন বউ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বিশ্বাস করেন ভাই, তখনও বারবার ওই অন্ধকার গুটগুটে রাস্তার দিকে তাকিয়ে আছি। গুটগুটে অন্ধকার, আমি তখনও রাস্তার দিকে তাকিয়ে আছি। এই না বুঝি রিপা আমার সামনে আসলো, এই না বুঝি আমি রিপাকে দেখলাম, এখন বুঝি রিপার সাথে আমার কথা হবে। মানে বারবার বুকের ভিতরে এতটাই কষ্ট হচ্ছিল যে কষ্টের তীব্র যন্ত্রণা আমি নিতে পারতেছিলাম না। চোখের পানিগুলো টলমল করতে করতে একটা পর্যায়ে বাড়ি পর্যন্ত আসলাম। বাড়িতে আসার পরে আমার জন্য রঙিন সজ্জা করে বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরে আমি তখন এই মেয়েটাকে নিয়ে, রিপাকে নিয়ে বাসর ঘরে আমার বাসর শুরু হলো। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে তখনকার অনুভূতিটা কেমন ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। এবং বাসর ঘরে ঢোকার পরে আমাদের ঘরটা তো খুব বেশি উন্নত ছিল না, মোটামুটি মিডল ক্লাস লেভেলের ঘর ছিল। পরে ঘরে ঢোকার পরে এই মেয়েটা তখন বসে আছে, ওইখানে খাটের উপর বসে আছে। আমি গিয়েই হচ্ছে খাটের পাশে একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসছি এবং বসে বসে কান্না করতেছি। কান্না ধরে রাখতে পারছি, কান্না করতেছি। প্রায় আমি 10-15 মিনিটের মতো কাঁদতেছি। মেয়েটা দেখছে, দেখার পর আমাকে বলতেছে যে আপনি কাঁদতেছেন কেন, এরকম করেই বলে। আমি তখন বললাম যে না, কাঁদতেছি আমার কপালের জন্য, আমার কপাল খারাপ তো তাই কাঁদতেছি। তো মেয়েটা তখন আমাকে বলে, আমাকে কি আপনার পছন্দ হয় নাই, আমাকে কি আপনার ভালো লাগে নাই, বা আপনি কি আমাকে বিয়ে করতে চান নাই, আপনাকে জোর করে বিয়ে করানো হয়েছে? আমি বললাম জোর করে বিয়ে করানো হোক বা যেভাবেই বিয়ে করানো হোক, আপনার সাথে তো আমার বিয়ে হয়েই গেছে, সুতরাং এখন তো আর জোর টোর এসব বলে লাভ নাই। মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে যে প্লিজ আপনি আমাকে বলেন কি হয়েছে, আপনি এখানে মন খারাপ করে বসে থাকেন না, আর আপনি যদি মন খারাপ করে বসে থাকেন আমি কিন্তু বের হইয়া আমার যে মেয়ের সাথেও তো তাদের লোকজন আসছে গ্রামের, বলে আমি তাদেরকে ডাকবো। আমি বললাম না 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 না, আপনি তাদেরকে ডাকবেন কেন, তাদেরকে ডাকতে হবে না, আমি এমনি আপনার সাথে একটু কথা বলি, আমার মনটা ভালো নাই। পরে বলে আপনি কি কাউকে ভালোবাসতেন, এরকম কোনো কিছু কি? আমি বললাম আসলে ভালোবাসতাম বলতে আমার একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক ছিল এমনি, আমি যে আমার নববধূর কাছে এই কথাগুলো বলতেছি এই সেন্সও কিন্তু আমার ভিতরে তখন নাই। এতটাই আবেগী মানুষ ছিলাম আমি, আমার ভিতরে কোনোভাবেই আমি ছিলাম না। আমি তখন এই বেলবেল করে এই মেয়ের কাছে, রিপার কাছে আমি তখন আমার এই সুন্দর ঘটনা সব বলে ফেলি কাঁদতে কাঁদতে। একটা পর্যায়ে আমি আপনার ফ্লোরে বসে, ফ্লোর তো না মাটির ঘর ছিল, নিচে বসে এই মেয়ের পায়ের কাছে কান্নাকাটি করতে শুরু করে যে আমি আসলে সন্ধ্যাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার জীবনে আমি কোনোভাবেই গ্রহণ করতে পারবো না, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, আমি এটা কোনোভাবেই পারবো না, আপনি যাই বলেন আমার দ্বারা এটা সম্ভব না, আমি সন্ধ্যাকে এতটাই ভালোবাসি যে ওর স্থানটা আমি কাউরে দিতে পারবো না। এবং একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখি এই মেয়েটা তখন কাঁদতে শুরু করে, রিপা আমার নববধূ, ও তখন কাঁদতে শুরু করে এবং ওর কান্না দেখে আমার ভিতর তখন খুব খারাপ লাগতে শুরু হয়েছে, কান্না কেন করতেছে। আমি তখন বললাম আপনি কান্না করতেছেন কেন, কষ্ট তো আমার, কিন্তু আপনি কেন কান্না করতেছেন? পরে বলে আপনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে এবং কষ্ট হইতেছে যে একটা মানুষ আরেকটা মানুষকে এরকম করে ভালোবাসতে পারে। আমি আসলে এটা আপনাকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে মানুষের প্রতি মানুষের এতটা ভালোবাসা থাকে। এক পর্যায়ে মেয়ে আমাকে বলতেছে যে যদি কিছু না মনে করেন আপনার প্রেমের গল্পটাকে আমাকে একটু বলবেন, আমার না খুব শুনতে ইচ্ছে করতেছে। আমি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত বসে বসে ওকে আমার ভালোবাসার পুরোটা গল্প খুলে বলি, কিভাবে আমার সন্ধ্যার সাথে পরিচয় এবং কিভাবে সন্ধ্যার সাথে আমার সময়গুলো কাটতো, কেমন করে আমি বাঁশি বাজাইতাম, ও আমার বাঁশির শব্দ শুনে আমার কোলের মধ্যে ঘুমিয়ে যাইতো, যে পোকারা সারা রাত ভর আমাদেরকে পাহারা দিত, আকাশের চারটা আবের সাথে লুকোচুরি খেলতো, উকি মেরে আমাদেরকে দেখতো, এমন মিষ্টি মধুর কাটানো রাতের ওই প্রতিটা মুহূর্ত আমি তখন এই ইয়ের সাথে, রিপার সাথে শেয়ার করতেছি। এবং অনেকক্ষণ ধরে কথা বলার পরে মেয়েটা তখন একটু একটু করে হাসে। তা আমি বললাম যে আমি তো আপনাকে স্বামীর অধিকার কখনো দিতে পারবো না, এটা তো আমার দ্বারা সম্ভব না, পরিবার থেকে তো একরকম জোর করেই বিয়ে করানো হয়েছে, আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম, আপনি আমাকে মাফ করে দিয়েন। এবং এটা বলার পরে মেয়েটা আমাকে বলতেছে দেখেন আসলে সত্যি কথা কি জানেন, আল্লাহ এমন একটা বিষয় যে আপনি তার কাছে আপনার মন থেকে যেটা চাইবেন আপনি সেটাই পাবেন। আপনি মন থেকে আপনার ভালোবাসার মানুষটারে চাইছেন যাতে তারা ছাড়া অন্য কারোর সাথে আপনার কোনোদিন কোনো রকমের সম্পর্ক তৈরি না হয়। ঠিক তেমনি আমিও একটা মানুষকে ভালোবাসতাম এবং ভালোবেসে তাকে বিয়ে করেছি, আমার একটা সন্তানও হয়েছে। হ্যাঁ বললাম বলে হ্যাঁ আমার একটা সন্তানও হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় বলতাম যে আমি যেই স্বামীকে ভালোবেসেছি
আমার স্বামী যেন কখনো আমার কাছ থেকে দূরে না যায় এবং আমি যেন আমার স্বামীর ভালোবাসা নিয়ে বাঁচতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহকে নিয়ে চলে গেল। কিন্তু ও যখন চলে গেল তখন থেকে আমি আল্লাহর কাছে একটা জিনিসে প্রার্থনা করতাম, আমি যাতে ওকে ভালোবেসে আমার জীবনটা কাটাতে পারি। আমার জীবনে নতুন করে কেউ আসুক এটা আমি কখনোই চাই নাই। এবং আপনার যেরকম জোর করে আপনাকে বিয়েটা করানো হয়েছে এবং ঠিক একইভাবে আমার পরিবার আমাকে জোর করে আপনার কাছে বিয়ে দিয়েছে। এই মেয়েটা কিন্তু আমার থেকে বয়সে বড় হবে, রিপা বয়স আমার থেকে বড় হবে। তো বলে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার একটা ছেলে সন্তান ছিল, আমি ছেলেটাকে বড় করতেছিলাম, ওরে মানুষ করব এবং ওর মাঝে আমি বেঁচে থাকবো। কিন্তু আমার আবার বিয়ে হবে, নতুন করে আমার হাজব্যান্ডের জায়গায় অন্য কেউ বসবে, মানে এইটা আসলে আমি কখনোই চিন্তা করি নাই। কিন্তু আমার পরিবার আমাকে জোর করে আপনার কাছে বিয়ে দিয়েছে। আমি তখন বললাম, আমার মা বলল, বাবা বলল আপনার বিয়ে হয়েছে এবং আপনার স্বামী নাই, স্বামী মারা গেছে, কিন্তু আপনার যে সন্তান আছে এটা তো জানতাম না। বলে হ্যাঁ, আমার যে সন্তান আছে এটা আমার পরিবার লুকাইছে, আমার পরিবার এটা বলে নাই, তারা লুকাইছে এই কথাটা। কিন্তু আমার আমার একটা বেবি আছে, আমার একটা ছেলে আছে, আর আমার আব্বা আম্মার কাছে আছে। আমি তখন বললাম, এই যে আমি বিয়েতে গেলাম এবং বিয়েতে এত মানুষ গেল, আপনার সন্তানকে তো কেউ দেখলো না, আপনার সন্তান কোথায় ছিল? তো বলে আমার সন্তানকে আমার আব্বা আম্মা লুকিয়ে রাখছিল, এই জন্য আপনার এলাকার লোকজন কেউ আমার সন্তানকে দেখতে পায়নি। তো আমি আসলে আপনার ওয়াইফ হিসাবেই থাকবো, কিন্তু আমাদের মাঝে কখনো ওই ধরনের কোনো সম্পর্ক না হোক। আপনি কি পারবেন নিজেকে কন্ট্রোল করতে? আমি তখন বললাম, পারবো মানে আমি তো আমার সন্ধ্যার জন্য সব করতে পারবো, কিন্তু আমি জানি না আমার সন্ধ্যাকে পাবো কি না। তবে আপনার জন্য আমার একটা কষ্ট লাগতেছিল একটু আগেও যে আমি আপনার জীবনটা নষ্ট করলাম, বাট এখন মনে হয় যে না, আমি আপনার জীবন নষ্ট করি নাই। রিপা তখন হাইসা বলতেছে, না আপনি আমার জীবন নষ্ট করেন নাই, আপনি ঠিকই করছেন। আপনি সন্ধ্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমি আপনার ঘরে বউ হিসাবেই থাকবো। তবে এটা লোক দেখানো বউ। তো ঠিকই লোক দেখানো বউ হিসাবেই এই রিপা তখন আমার ঘরে থাকতে শুরু করে। তো আমার ঘরেও থাকতেছে, সব কিছু ভালোই চলতেছে। আর ওর বাড়িতে পরের দিনও গেল, আমিও লোকজন নিয়ে আড়াইয়া করে আসলাম। পরে আমি আমার বাবার দোকানে বসতেছি এবং তালা সারানোর কাজ করতেছি। আমি কিন্তু তালা সারানোর খুব মানে এটা পারতাম আর কি, মানে তালা খোলা, তালা ভাঙা বা নতুন তালা বানানো, এই জিনিসগুলো আমি চাবি বানানো এটা আমি খুব পারতাম। তো আমি এগুলো করতেছি, এইভাবে কাজ করতেছি, এইভাবেই সময় কাটতেছে। এবং আমার ঘরের বউ যে রিপা আছে আমার ফ্রেন্ডের মতো আছে, মানে বন্ধুর মতো। রাতের বেলায় ঘুমাইলে ওর নিচে ঘুমাইতো, আমি উপরে ঘুমাইতাম, বা ও উপরে ঘুমাইতো, আমি নিচে ঘুমাইতাম। কিন্তু কোনোদিনও ওর প্রতি আমার একটা খারাপ চিন্তাভাবনা আসে না। খারাপ বলতে, ও তো আমার বিবাহিতা বউ ছিল, আমি তো কলমা কাবিন করছি, তো হিসেব করতো আমার বউ। কিন্তু কখনোই তার সাথে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হব, কোনো একটা সম্পর্ক ওর সাথে তৈরি করব, এই জিনিসটা আমার নিজের মাঝে কখনোই জাগে নাই। মানে কখনোই মনে হয় না যে আমি আমার স্বামীর অধিকারটা ওর কাছ থেকে নিব। আমি তখনও শুধুমাত্র সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছিলাম। এভাবে দীর্ঘ একটা মাস কেটে গেল। এক মাসেও আমি সন্ধ্যার কোনো খোঁজ খবর পেলাম না। এক মাস পরে হিন্দু পাড়াতে যে ধরনের লোকগুলো ছিল পাহারা বসাইছে বা আমাকে খুঁজতো ধরার জন্য, মারার জন্য, এরা আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। তার বড় কারণ হচ্ছে আমি তো বিয়ে করে ফেলেছি, আমার বউ আছে, এটা ভেবে তারা তখন ঠান্ডা হলো। এমন করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন হঠাৎ করে দিঘির পাড়ে আমি বাজার থেকে আসার সময় সন্ধ্যাকে দেখতে পেলাম। তো তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি পড়া একটা অবস্থায় ও তখন দিঘির পাড়ে দাঁড়ায় আছে, রাস্তা থেকে দিঘির পাড়টা দেখা যায়। আর আমি এমন একটা মানুষ, সন্ধ্যাকে আমি মানে একটু যদি দেখি ওর, মানে আমি বুঝে যাবো যেটা ও, মানে ওর হাঁটা দেখলে আমি বুঝে যাই। এবং ও যে হাঁটতেছে দিঘির পাড়ে এটা আমি দেখছি। দেখার পরে আমি তখন কী করলাম, আস্তে আস্তে করে মানে জমিন দিয়া নাইমা এই দিঘির পাড়ে দিয়ে উইঠাই, মানে দিঘির পাড়ে আপনার জঙ্গল ছিল, মানে ঘন জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে উইঠে আমি বললাম যে সন্ধ্যা, এটা বলছি। কিন্তু ও আমার দিকে তাকাইলো, তাকানোর পরে ও কোনো কথা বলতেছে না। মানে আমি যেখানে একটা মানুষ খুব লুকায়া গোপনে জমি ভেদ করে আস্তে আস্তে এখানে আইসা মানে জঙ্গলের ভিতরে ঢুকে ওরে ডাকতেছি, ও আমার দিকে তাকাইয়া ও চলে যাচ্ছে। আমি তখন বললাম, সন্ধ্যা চলে যাচ্ছ কেন? ও শুধু এটাই বলতেছে, আমি আরেক বেটির স্বামীর সাথে কথা বলবো না। আমি তখন বুঝতে পারলাম যে আর ও তো আমার সাথে অভিমান করে আছে। আমি তখন গিয়ে ওর হাতটা ধরলাম এবং হাতটা ধরে টান দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিলাম। ও আমাকে বলে, আপনার কি মায়ের খাওয়ার ইচ্ছা আছে? আপনি আমার হাত ছাড়েন, নাহলে কিন্তু আমি সবাইকে ডাকবো। আমি বললাম, যেদিন চুরি করলাম মন্দিরের পিছনে, মন্দিরের ভিতরে চুরি করে বের হলাম, সেদিন তো তুমি আমার প্রেমিকা ছিল না। সেদিন যখন মানুষ জড়ো করাও নাই, মানুষের কাছে আমার কথা বলো নাই, আমি জানি তুমি আজকেও আমার কথা বলবা না। আমাকে বলে, আপনি আমার হাত ধরছেন কেন? আপনার না অন্য কারো স্বামী? আমি বললাম, কে তোমাকে বলেছে আমি অন্য কারো স্বামী? বলে, বারে বিয়েটাও কি অস্বীকার করবেন? মিথ্যা। আমি বললাম, কেমন করে আমি বিয়ে করেছি তুমি কি এটা জানো না? ও বলে, কী করে জানবো? আমি কি বাড়িতে আছি নাকি যে আপনি আমাকে বাড়িতেই না আমার ঘরের দরজায় টোকান, এখানে টোকান? আমাকে তো বাড়ি থেকে ওরা নিয়েই গেছে, আমি তো বাড়িতেই নাই। আমি বললাম, সেটা তো আর আমি জানি না তুমি কোথায় আছো। আমাকে বলে, তাইলে আপনি বিয়ে করছেন কেন? আপনি তো বিয়ে করে ফেলছেন, আপনি চলে যান। আমি বললাম, দেখো সন্ধ্যা, আমি বিয়ে করেছি এটা সত্য, কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করব,
তুমি যদি আমার একটু বউর সাথে কথা বলো, আমার বউর সাথে কথা বলো। ও বলে না, আপনার বউর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার না, আমি আপনার বউর সাথে কেন কথা বলবো। আমি বললাম তুমি কি কথা বলবা? যদি আমার বউর সাথে তুমি কথা বলো তাহলে আমি একটা টাইম দাও, এই টাইমে আমি এই দিঘির পাড়ে আমার বউকে নিয়ে আসবো, তুমি আইসো। বলে কেন, আমি আপনার বউর সাথে কেন কথা বলতে যাব? আপনার বউ, আমি কেন কথা বলবো? আমি তখন ওর কাছে সব কিছু খুলে বললাম যে দেখো, আমি বিয়ে করেছি এটা সত্য, কিন্তু আমার বউ এইভাবে ও সব কিছু জানে এবং ও আমাকে হেল্প করতেছে, ও অনেক ভালো, এটা বলছে। পরে বলে বারে এগুলো আমার সবই জানা আছে, মানে বউরেও চাইতেছেন আমারও চাইতেছেন, মানে দুই নৌকায় পা দিলে কিন্তু পড়ে যাবেন, এটা জানেন না? আমি তখন বললাম সন্ধ্যা, আমি আগামী দিন ঠিক আসরের পরে এই জায়গায় আসবো, আমার বউরে নিয়ে তোমার যদি মন চায় আমার বউর সাথে কথা বলবা তাহলে তুমি আইসো, আর যদি কথা না বলতে মন চায় তাহলে তুমি আইসো না, তুমি যাও। এই বলে আমি তখন আবারও জংলার ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি আবারও বাড়িতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম, করে দোকান খুললাম, রাতের বেলা আবারও আসছি। বাসায় আসার পরে রিপার সাথে, রিপা শুইল ওই দিন খাটে, আমি নিচে। পরে আমি বললাম রিপা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমার একটা সাহায্য লাগবে। ও তখন আমাকে জিজ্ঞেস করলো যে কী সাহায্য। আমি তখন বললাম যে এই ঘটনা, আমার সন্ধ্যার সাথে দেখা হয়েছে, কিন্তু সন্ধ্যা তো আমাকে ভুল বুঝে আছে, তুমি যদি কালকে একটু আমার সাথে যাও, দিঘির পাড়ে গেলে ওরে আমি বলছি আসার জন্য, আমার বিশ্বাসও আসবে, যদি ও আসে তাহলে তোমার একটু বুঝিয়ে বইলো। তো আমার বউ আমারে বলতেছে আমি বুঝিয়ে বললে কি হবে, ওদের ঘরে কি কোনো মোবাইল ফোন বা এটা? আমি বললে না, ও ফোন ইউজ করে না, আর আমারও তো কোনো মোবাইল ফোন টোন নাই। কিন্তু আমার বউয়ের কাছে মোবাইল ফোন ছিল, আমার বউ রিপার কাছে, ওর কাছে মোবাইল আছে, তা আমার কাছে মোবাইল নেই, সন্ধ্যার কাছেও মোবাইল নেই। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যাবো নি, আপনি যদি বলেন তাহলে যাবো। এর পরের দিনে অ্যাট এ টাইম, যে টাইমটা আমি সন্ধ্যাকে দিয়ে আসছিলাম, সেই টাইমে আমি আমার বউরে নিয়ে দিঘির পাড়ের দিকে হাঁটতে গেলাম। তো যেহেতু আমরা একই গ্রাম, হয়তো পাড়া ভিন্ন, এটা এক পাড়া ওইটা আরেক পাড়া, কিন্তু গ্রাম তো একটাই, এবং ওই দুইটা পাড়ার মাঝখানেই হচ্ছে আপনার দিঘিটা। এবং আমি দেখলাম যে সন্ধ্যা ওই দিঘির দিকে আসতেছে এবং মানে আস্তে আস্তে করে আসতেছে। ওটা দেখার পর আমার বুকটা তখন ভরে গেল যে ও আসতেছে। আমার বউরে বললাম যে রিপা, তুমি ওরে বুঝিয়ে বইলো যে তোমার সাথে আমার কিছুই হয় নাই, বা এগুলো তুমি ওরে বললো আমি যে বাসর করে। ও বলে আপনি চিন্তা করা লাগবে, আমি সব বলবো। এবং একটা পর্যায়ে রিপা তখন আসছে, এসে বলতেছে কি বউ নিয়ে হাওয়া খাইতে আসছেন, দুনিয়াতে জায়গার অভাব পড়ছে যে আমাদের দিঘির পাড়ে আসতে হবে? আমি তখন বললাম যে সন্ধ্যা তুমি এটা আমার বউ, একটু কথা বলো। মানে আমি কী কথা বলবো, আপনি আমার দিঘির পাড়ে আসছেন কেন, এখান থেকে চলে যান। এই কথা বলার পরে রিপা তখন গিয়ে সন্ধ্যার হাত ধরছে, ধরিয়ে বলতেছে আপনি এতটা ভাগ্যবান, আমি বিয়ে করে যারে পাই নাই, আর আপনি প্রেম করে তারে পেয়ে গেছেন। সন্ধ্যা বলে কী বলতে আসছেন, আপনার স্বামী নিয়ে আপনি জানি এখানে আসছেন কেন? পরে আমার বউ তখন এই সন্ধ্যাকে নিয়ে আড়ালে গেল, মানে আমার কাছ থেকে দূরে গেল। দূরে যাওয়ার পরে এই সন্ধ্যাকে সব কিছু বুঝিয়ে বলল, এবং বুঝার পরে সন্ধ্যা বুঝলো ইভেন আমার বউ তার হাতের মোবাইলটা, ওই সময় কিন্তু একটা মোবাইল ফোনের অনেক দাম, মোটামুটি অনেক দাম, ওই মোবাইলটা সন্ধ্যার হাতে দিয়ে আসছে সিম সহ, যে মোবাইলটা আপনি রাখেন, আমি ওর ফোন কিনে দিব, আপনি ওর সাথে কথা বললেন। এই বলে ওর হাতের মোবাইলটা মেয়েটাকে দিয়ে আসলো, সন্ধ্যাকে দিয়ে আসলো। পরে সেখান থেকে ও বাজারে গিয়ে আমার জন্য একটা নতুন মোবাইল কিনলো, নতুন সিম কার্ড কিনলো, ঢুকে ওই নাম্বারে কল দিল, এবং ওই রাতের ভিতরেই আমাকে সন্ধ্যার সাথে কথা বলাই দিল। আমি সন্ধ্যার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি, একই খাটের মধ্যে আমার বউ ঘুমায়, আমি সন্ধ্যার সাথে কথা বলি, এবং আমার বউ তখন আমাকে খুব হেল্প করতেছে, আমার ফোনে টাকা রিচার্জ করে দিতেছে। মানে রিপার কাছে কিন্তু অনেক টাকা ছিল, ওর আগের স্বামীর টাকা পয়সা সবই ওর কাছে। এইভাবে সময়গুলো কাটতেছে, এবং এভাবে প্রায় আরও 4 মাসের মতো কেটে গেছে। এদিক দিয়ে আমার বাবা মা তো বারবার মানে রিপাকে বলতেছে যে বাচ্চা কেন হচ্ছে না, বেবি হচ্ছে না কেন, এই নিয়ে রিপার সাথে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, কিন্তু রিপা তো আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে সন্ধ্যার সাথে কথা বলাই দিতেছে। এমন করতে করতে রিপা একটা সময় বলতেছে যে আপনাদের ভবিষ্যৎটা কি, এই যে ফোনে কথা বলতেছেন, মেয়ে হিন্দু, আপনি মুসলমান, মেয়ে তো মুসলমান হতে রাজি আছে, কিন্তু রাজি থেকে কি হবে, মেয়ে তো এখানে আপনাকে বিয়ে করতে পারবে না, এখানে হিন্দু পাড়ার লোকদের যেই পাওয়ার, সেই পাওয়ার তো আপনি টিকতে পারবেন না, একটা কাজ করেন আপনি বিদেশ চলে যান। এই কথা আমাকে রিপা বলতেছে, আমার বউ, যে আপনি বিদেশ চলে যান এবং বিদেশ গিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করে এই মেয়েটাকে নিয়ে যান বিদেশে এই মেয়েটাকে নিয়ে যান, অথবা এই মেয়েটাকে আপনি আপনার শহরের দিকে নিয়ে কোথাও ভাড়া রাখেন, মানে এটা করেন আপনি বিদেশ চলে যান, কারণ আপনি তো টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনি টাকা পয়সা ইনকাম না করলে তো বউ আপনি রাখতে পারবেন না। তা আমি তখন বললাম আমি যে বিদেশ যাবো, আমার কাছে তো বিদেশ যাওয়ার মতো তেমন কোনো টাকা নাই। ও তখন আমাকে বলে যে টাকা আমি ম্যানেজ করে দিব, আপনি কি যাবেন বিদেশে? আমি বললাম তুমি ম্যানেজ করে দিবা? রিপারে বলতেছিলাম। রিপা বলে হ্যাঁ আমি ম্যানেজ করে দিব, আমি তো আমার ভালোবাসার মানুষটারে পাইলাম না, এবং ওর সাথে আমার কোনো দিন কোনো কিছু হলোও না, তো আপনি চলে যান, আপনি বিদেশ গেলে যদি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারেন, এরপরে আপনার বউরে নিয়ে বা
আপনার এই সুন্দরী নিয়ে আপনি ভালো থাকতে পারবেন, কারণ সুন্দর এখনও বিয়ের বয়স হয়নি, তারা এখনও বিয়ে দিবে না। আর হিন্দু মেয়ে তো বিয়ে দিতে অনেক লেট হবে, ওর পরিবার এত সকালে বিয়ে দিবে না। সুতরাং আপনি কিছু টাকা পয়সা কামায়, নিজে টাকা পয়সা জমায় শহরের দিকে কিছু করেন, করে আপনি সুন্দরী নিয়ে শহরের দিকে থাকেন, অথবা আপনি বিদেশ যান এবং সুন্দরকেও বিদেশে নিয়ে যান, কারণ আপনারা দেশে থাকার চেয়েও বিদেশে থাকাটাই সবচেয়ে ভালো হবে। তো আমি বললাম যে এখন কোন দেশে যাওয়া যাবে। তো এভাবে রিপার সাথে কথাবার্তা বলার পরে আমি তখন লোক খুঁজতেছি, দালাল খুঁজতেছি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা দালালের সাথে কথাবার্তা বলে ইনি সৌদি আরবে লোক নিয়ে যাবে, সৌদি আরবে লোক নিয়ে যাবে তিনি বলতেছে। তো তার সাথে কথাবার্তা বলার পরে সে আমাকে পাসপোর্ট করানোর জন্য আদেশ করলো। দেন আমি আমার বউ রিপার কাছ থেকে টাকা নিয়ে তখন পাসপোর্ট করলাম, এবং পাসপোর্ট করার পরে সবাই তখন জানে যে রিপা আমাকে বিদেশে পাঠাচ্ছে, মানে আমার বউ আমাকে বিদেশে পাঠাচ্ছে, এটাই সবাই জানে। কিন্তু আমার বউ আমাকে বিদেশে পাঠাচ্ছে যে সন্ধ্যার জন্য, এটা শুধু আমি রিপার সন্ধ্যা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি প্রতিটা সব কিছুই সন্ধ্যার সাথে আলোচনা করতেছি যে সন্ধ্যা এরকম এরকম ঘটনা। সন্ধ্যা আমাকে বলে তুমি টেনশন করো না, আর তুমি যাও বিদেশে, এবং বিদেশে যাওয়ার পর আমি গোপনে পাসপোর্ট করব, এরপর আমার পাসপোর্ট তুমি জমা দিবা, আমার পাসপোর্ট নিয়ে যাবা, এরপর আমিও বিদেশে চলে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, আগে আমি যাই, গিয়ে একটা পরিবেশ পরিস্থিতি বুঝি আমার কী কাজ হয় না হয়, এরপর আমি তোমাকে নিয়ে যাব। তো আসলে বিষয়টা মানে অত টাকা রিপার কাছে ছিল না, ও যতটুকু পারছে দিছে। এরপরে খুব মানে একটা লোকাল ভিসায় আমি তখন হচ্ছে সৌদি আরবে যেতে সক্ষম হই। অনেক ঘোরাফেরা করার পর আমি তখন সৌদি আরবে যাই, এবং সৌদি আরবে যাওয়ার পরে আমাকে যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয় সেই কাজের ধারে কাছেও আমি যাই না। আমাকে বলতেছিল যে মার্কেট ক্লিনারের কথা বলে নিয়ে যায়, কিন্তু আমি যাওয়ার পরে দেখি যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। তো যতই বিল্ডিংয়ের কাজ হোক, বাট আমি কষ্ট করে কাজ করতেছি। এবং আমি বিদেশ যাওয়ার পরপরই রিপা তখন চলে যায় ওর বাচ্চার কাছে, ওর যে বেবি আছে ওর বাবা মায়ের কাছে, সেখানে চলে যায়, ও আর আমাদের বাড়িতে আসে না। এবং এই বিষয় নিয়ে আমিও কোনো কিছু বলি না। আমার আব্বা আম্মা তো বারবার রিপাকে আনার জন্য চেষ্টা করতেছে, সেই কিন্তু রিপা তো আর আসবে না, কারণ ও তো জানেই যে ওর সাথে তো আমার এই কমিটমেন্টে হয়েছিল। তো যাই হোক, আমি আমার জায়গায় খুব ভালো আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, বাট কষ্টে আছি। আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, বিল্ডিংয়ের কাজ বিদেশে অনেক কষ্ট, আর বিশেষ করে সৌদি আরবে আমরা যেগুলোকে ইট বলি, ওরা আরবি ভাষা বলে তাবুক, এবং এই তাবুকগুলো অনেক বড়। আমাদের 10টা থেকে 20টা ইট একসাথে যতটুকু ওয়েট হবে, একটা তাবুকের ওয়েট তার চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের তাবুকগুলো মাথায় নিয়ে বিল্ডিংয়ের কাজ করা ভীষণ কষ্টকর, কঠিন কাজ। কিন্তু তারপরেও কী করা, পরিবারের জন্য সন্ধ্যার জন্য আমি তখন কাজ করে যাচ্ছি। আর এদিক দিয়ে আমার পরিবার আমাকে বলতেছে যে তোর বউ কেন আসতেছে না, রিপা কেন চলে গেল, আসে না কেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। এমন করতে করতে আমার প্রায় বৎসর খানিকের মতো কেটে যায় বিদেশে, সৌদি আরবে। তো বৎসর খানিক কেটে যায়, এরই মাঝে আমার এই সন্ধ্যার সাথে সবসময় ফোনে কথা হয়, মাঝে মাঝে রিপার সাথেও কথা হয়। রিপা আমাকে বলে যে আপনার বউকে নিয়ে যান, ওরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমি যে ওকে নিব, কীভাবে নিব? আমি তো একটা বিল্ডিংয়ের কাজ করি, আমার নিজেরই তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমি রিপারে কেমনে সন্ধ্যাকে আমি কীভাবে নিয়ে যাবো, বা ওরে নিয়ে আমি কোথায় রাখবো? তারপরও দিনের পর দিন, রাতের পর রাত এখানে পরিশ্রম করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। এইভাবে প্রায় আরও 8 মাসের মতো কাটায়। 1 বছর 8 মাসের মাথায় একদিন আমি কাজ করতেছিলাম, একটা আপনার ছোট একটা কাজ। আমাদের যে ছিল, ফোরম্যান ছিল, ওই ফোরম্যান ছোট একটা কাজের কন্ট্রাক্ট নিল। তো ছোট একটা কাজের কন্ট্রাক্ট নেওয়ার পরে ওই ছোট কাজটা করতেছিলাম। সেখানে একটা তাবুক বলতে ইট আর কি, এটা ভাঙা ওই জায়গাটার মধ্যে অর্ধেক দিব, এই জন্য আমি ইটটা ভাঙতেছিলাম। তো ইটটা ওই সময় ভাঙা অবস্থায় ইটের একটা প্রায় আপনার 5-6 কেজির মতো হবে এরকম একটা অংশ ইটের, এটা আমার হাত থেকে ফসকে পড়ে যায়। পরে দেওয়ালের ওই পাশে গিয়েই সেখানে একটা বাচ্চার মাথার উপরে এটা পড়ে, একটা বেবির মাথার উপরে পড়ে। তো এটা তো আসলে ছোটো কাজ ছিল, এই জন্য আমরা নিচে কোনো সেফটির ব্যবস্থা করি নাই। এই বাচ্চাটা মাথার উপরে পড়লে পরে এই বাচ্চাটা নিয়ে তারা তখন হসপিটালে যায়, এবং সেখান থেকে পুলিশ কল করে দেওয়া হয়। পুলিশ এসে সাথে সাথে আমাকে, আমার ফোরম্যানকে, এখানে যারা কাজের অবস্থা ছিল সবাইকে ধরে নিয়ে যায়, এবং থানাতে নিলে পরে আমরা জানতে পারি যে বাচ্চার মাথার উপরে ইট পড়েছে, ওই বাচ্চাটা মারা গেছে। এবং তখন আমাদের নামে মার্ডার কেসের মামলা হয়ে যায়। কিন্তু আমার যে ফোরম্যান ছিল ওর কফিল আবার মোটামুটি অনেক প্রভাবশালী আর কি, আইনজীবী, বড় ধরনের আইনজীবী। সে তখন এই মামলা নিয়ে লড়তেছে, বাট আমাকে তখন থানা থেকে জেলে প্রেরণ করা হয়েছে। আমি আর কোনোভাবেই আমার আমার বউ রিপা অথবা প্রেমিকা সন্ধ্যা কারোর সাথে কোনো আলোচনা করতে পারতেছি না। আমি তখন একটা বড় বিভাগে পড়ে গেলাম, খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেলাম যে এখন আমি কী করব। প্রায় 15 দিন পর আমার কাছে তখন মোবাইল ফোন দিল এলাকাতে কথা বলার জন্য, দেশে তাও কথা বলতে পারবো 5 থেকে 6 মিনিট। আমি তখন প্রথম পোলটাই দিলাম সন্ধ্যার মোবাইলে, কিন্তু সন্ধ্যার মোবাইলটা আমি বন্ধ পাইলাম।
এরপরের কলটা আমি রিপাকে দিলাম। রিপার মোবাইলটা খোলা পাইলাম, রিপারে বললাম যে রিপা এই ঘটনা, এবং রিপা তখন কান্নাকাটি করলো। আমি বললাম যে তুমি আমার আব্বা আম্মারে জানাইও, যদি পারো আমার জন্য দোয়া করো। এরপরে আমার আর রিপার সাথে কোনো যোগাযোগ নাই, এবং একইভাবে আমার সন্ধ্যার সাথেও আর কোনো যোগাযোগ নাই। দীর্ঘ প্রায় একটা মাস কেটে গেল ওই জেলের মধ্যে। খুব ভয়াবহ কষ্টের মধ্যে আমার দিনগুলো কাটতেছে। 1 মাস পরে আমি আবারও হাতে মোবাইল ফোন পেলাম, কিন্তু মোবাইল ফোন পাওয়ার পরে আমি একইভাবে রিপার নাম্বারে কল দিয়ে রিপার নাম্বারটা খোলা পাইলাম, কিন্তু সুন্দর মোবাইলটা বন্ধ। আমি রিপাকে জিজ্ঞেস করলাম যে সুন্দর সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা। সে বলে না, সুন্দর নাম্বারটা বেশ কয়েকদিন ধরে বন্ধ, আমিও ট্রাই করতেছি কিন্তু নাম্বারটা বন্ধ। আমি বললাম সুন্দর কি বিয়ে হয়ে গেছে? ও বলে এরকম কোনো কিছুই তো আমি শুনি নাই, কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, ও কোথায় গেছে না গেছে আমি জানি না। তো আমার বউর সাথে সুন্দর আর কোনো যোগাযোগ ছিল না, কোনো কথাবার্তা ছিল না, এবং এরই মাঝে আমি তখন খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে দিনগুলো পার করতেছি। এইভাবে পড়ে আছি, এইভাবে টানা প্রায় 8 মাসের মতো কেটে গেল, এবং এই 8 মাস আমি জেলেই পড়ে আছি। আমাদের যে ফোরম্যানের কফিল ছিল, উনি ওনার মতো করে লবিং করতেছে আমাদের বের করার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি সক্ষম হচ্ছে না, কারণ এর একটা মার্ডার মামলায় 1 বছর 8 মাস প্রায় 2 বছরের কাছাকাছি কেটে যায়। এই 2 বছরে আমি যখনই মোবাইলের সাথে পাইতাম, আমি রিপার নাম্বারে কল দিতাম, রিপার সাথে আমার কথা হইতো, কিন্তু আমি সুন্দর কোনো খোঁজখবর পাইতাম না। সুন্দর নাম্বারে কল দিলে নাম্বার বন্ধ, এবং রিপার আসলে এতটা ক্ষমতা ছিল না যে গ্রামে এসে সুন্দর খোঁজখবর নেবে যে সুন্দর কোথায় আছে না আছে। সুন্দর কোনো খোঁজখবর নেওয়ার ক্ষমতাও রিপার ছিল না। তো যার জন্য আমার ওই হিন্দু পাড়ার কারোর সাথে কোনো যোগাযোগও নাই, কথাবার্তাও নাই। এই জন্য আমি সুন্দর কোনো খোঁজখবর আর নিতে পারলাম না। 2 বছর 3 মাসের মাথায় তখন আমাদেরকে কোর্টে ওঠানো হয়, এবং 2 বছর 3 মাসের মাথায় আমাদেরকে তখন আমাদের যে কফিল ছিল, কফিলের আমাদের যেই ফোরম্যান ছিল, ফোরম্যানের কফিলে তখন আমাদেরকে বের করে 2 বছর 3 মাসে। কিন্তু বের করে বলতে আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে, এই দেশে রাখবে না, দেশে পাঠিয়ে দিবে। এইভাবে কথাবার্তা চলতেছিল। 2 বছর 3 মাস পরে আরও 1 মাস থাকার পরে দেন আমাদের সবাইকে তখন দেশে পাঠিয়ে দেয়। তো আমার কিন্তু ওভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, হাতে টাকা পয়সাও ছিল না। দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পরে আমি তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার বউ তো আর আসে না, রিপা রিপা ওইখানে রয়ে গেছে। আমার আব্বা আম্মাকে বলেছে ও আর আসবে না, এবং মোটামুটি আমার আব্বা আম্মাকে তারা রিপা বলেই দিছে যে আমার সংসার করবে না। তো আমার আব্বা আম্মার যেহেতু বউ চলে গেছে, এবার বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মা বলতেছে তোর বউরে নিয়ে আয়। আমি তখন রিপার সাথে ফোনে যোগাযোগ করি। রিপা একই কথা বলে যে সন্ধ্যা কোথায় গেছে এটা আমি জানি না, এবং সুন্দর পরিবারে কথা বলে জানতে পারি যে সন্ধ্যা নাকি বাড়ি থেকে পালায়ে গেছে। সন্ধ্যার বাবা আজ থেকে অনেক বছর আগে সন্ধ্যার কাছে একটা মোবাইল ফোন ছিল, ওই মোবাইল ফোনটা ওর বাবা আছাড় দিয়ে ভেঙে ফেলে। ওর হাতে মোবাইল ফোনটা পায়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলে বিয়ের জন্য প্রেশার দেয়। বিয়ের জন্য প্রেশার দিলে পরে ও বাড়ি থেকে পালায়া যায়। তো বাড়ি থেকে পালায় ও কোথায় যায় এটা তো আর আমি জানি না। আমি এখানে অনেকের কাছে জিজ্ঞেস করি যে ওর কোনো সন্ধান পাওয়া যায় কিনা, এভাবে ওভাবে ঢাকাতে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, এবং আমি না শুধু, সন্ধ্যার যে পরিবার আছে, সন্ধ্যার বাবা মা, তারাও পাগলের মতো মেয়ে খুঁজতেছে যে তাদের মেয়ে কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল। তারাও পাগলের মতো খুঁজতেছে, বাট কোথাও পাওয়া যায় না। এইভাবে আমাদের হিন্দু পাড়ার আরেকটা মেয়ে আছে, গীতা ছিল ওর নাম। একদিন হঠাৎ করে গীতা আমাকে ফোন করে। আমি তখন একটা মোবাইল ফোন কিনি, একটা নাম্বার নেই। তো গীতা আমার নাম্বারটা কোত্থেকে নিয়ে যায়, আমাকে ফোন করে বলে আরাফাত দাদা আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু দিঘির পাড়ে আইসেন বিকেলবেলা। তা দিঘির পাড়ে আমি যাই, গীতার সাথে দেখা করি, এবং গীতারে আমি জিজ্ঞেস করি যে গীতা সন্ধ্যার কোনো খোঁজখবর কি পাওয়া গেছে, বা সন্ধ্যা কোথায় আছে তুমি কিছু জানো? ও তখন আমার দিকে তাকায় বলে আপনি সন্ধ্যাকে ভালোবাসেন? আমি বললাম অনেক ভালোবাসি। তো সন্ধ্যা এখন কোথায়? বলে সন্ধ্যা কোথায় আপনি জানেন না? আমি বললাম যে আমি কীভাবে জানবো? বলে আপনি কোন দেশে গিয়েছিলেন? আমি বললাম আমি সৌদি আরবে গিয়েছিলাম। ও বলে সন্ধ্যা আপনাকে খোঁজার জন্য সৌদি আরবে গিয়েছে। আমি বললাম এটা তুমি কি বলো? আমাকেও খোঁজার জন্য ও কীভাবে সৌদি আরবে গেল? বলে হ্যাঁ, ও এখন সৌদি আরবে আছে, একটা বাসায় কাজ করে। আমি বললাম তোমার সাথে যোগাযোগ হয়? বলে হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হয়, এই জন্য আমি আপনাকে আসছি ওর নাম্বারটা দেওয়ার জন্য। তখন ওর ইমো নাম্বারটা আমাকে দিল যে এটা ওর নাম্বারে আপনি ফোন দিয়েন, ওর সাথে কথা বললেন। তো যে নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পরে আমি ওই দিন রাতে নাম্বারটা সেভ করে কল দিলাম পরে ও রিসিভ করছে। এবং এরই মাঝে সুন্দর সব কিছু জেনে গেছে ওই গীতার মাধ্যমে, যে আমি দেশে আসছি, মায়ের খেয়ে আসছি, বা আমি এলাকার সবাইকে জানাইছি যে এইভাবে আমি একটা মার্ডার হয়েছে, ওই মার্ডারে আমি প্রায় 2.5 বছর মতো জেল কাটছি। এই সব কিছু কিন্তু গীতা আবার সন্ধ্যাকে সব জানাই দিছে, এবং সন্ধ্যা সব কিছু জানছে। তো আমি সন্ধ্যাকে বললাম যে তুমি কীভাবে গেলা? ও বলে আমি তো এখন সব কথা বলতে পারবো না,
আমি এখানে একটা হাউস মানে কাজের মেয়ের বিষয় আসছে, এখানে কাজ করতেছি, তো সময় পাবো না তোমাকে, বাট আমি মুসলিম হয়ে গেছি। আমি বলি মুসলিম হয়েছে? বলে হ্যাঁ আমি মুসলমান হয়েছি, ঢাকায় গিয়া আমি চলে আসবো। ঢাকাতে আমার একটা বান্ধবী আছে, ওই মাধ্যমে আমি আসছি, তাই আমি বান্ধবীর বাসায় আসবো, আমি চলে আসবো বাংলাদেশে। আমি বললাম তুমি চলে আসো, এখানে থাইকো না, কারণ সৌদিয়ানদের বাসায় কাজ করা অনেক কঠিন, আমি ছিলাম, আমি জানি, তুমি চলে আসো। এভাবে প্রায় 4 মাস পরে ও তখন সৌদি আরব থেকে পুনরায় আবারও ঢাকায় ব্যাক করে, এবং 4 মাস পরে ঢাকাতে ওর সাথে আমার দেখা হয়। ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় ঢাকাতে এয়ারপোর্টে, আমি আসলে সেই অনুভূতিটা আমার জীবনে কখনোই ভুলবো না। মানে ও দৌড়ে এসে আমাকে জড়াই ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে। আশেপাশের যত লোকগুলো ছিল প্রতিটা লোক আমাদের দিকে তাকাচ্ছিল। একটা পর্যায়ে ওর বান্ধবী আছে, বান্ধবীর বাসায় যাইলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে শুনতে তুমি সৌদি আরবে কেন গেলা? ও বলে আমি তোমার নাম্বারটা বন্ধ পাইছি, 1 সপ্তাহ পর্যন্ত নাম্বারটা বন্ধ ছিল, তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। এরই মাঝে আমি তোমার সাথে কথা বলি যে ফোনে, এটা আমার আব্বা জানতে পারে। আমার আব্বা বিষয়টা জানতে পারার পরে আব্বা মোবাইলটা নিয়ে আসার দিয়ে ভেঙে ফেলে, এবং মোবাইলটা ভেঙে ফেলার পরে আমাকে বিয়ের জন্য প্রেশার দেয়, খুবভাবে প্রেশার দেয়। রাতের এক গুটগুটে অন্ধকারে আমার এই বান্ধবীটার সাথে কথা বলে আমি তখন এখানে চলে আসি, ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আমি আর তোমার বউর সাথে বা এলাকার কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কারো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, কারো কোনো ফোন নাম্বার ছিল না, যোগাযোগ করতে পারি নাই। তবে আমি এটুকুন বিশ্বাস যে তুমি সৌদি আরবে থাকো। তো আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। আমার এই বান্ধবীটা মুসলিম ছিল, তো সে আমাকে মুসলমান বানায়, আমি মুসলিম হই। মুসলিম হওয়ার পরে আমার অনেক ইচ্ছা আমি সৌদি আরবে যাব তোমাকে খোঁজার জন্য। আমার এই বান্ধবী তখন আমাকে বলে একটা কাজ কর, তুই যেহেতু নব মুসলিম হয়েছিস, অনেকের কাছে সাহায্য চাইলে সাহায্য পাবি, তুই একটা কাজ কর, তুই বল যে তুই সৌদি আরবে হজ করতে যাবি, এটা বলে তুই সাহায্য চা, যদি সাহায্য চাস মানুষ তোকে সাহায্য করবে। এবং যেহেতু তুই একটা হিন্দু মেয়ে মুসলিম হয়েছিস, তোর স্বপ্ন তোর শখ হয়েছে সৌদি আরবে যাওয়ার, কাবাগর তোয়াব করার, তাহলে অনেকেই তোকে টাকা দেবে, তুই সুযোগটা কাজে লাগা। তুমি জানো আমি এলাকার অনেক মানুষের কাছে টাকা চেয়েছি যে আমি নব মুসলিম হয়েছি, আমি সৌদি আরব যাবো, আমি হজ করবো, আমার ইচ্ছা জেগেছে, আমাকে টাকা দেন। আমি রাস্তার পাশে পর্যন্ত কাগজের মধ্যে লিখে যে আমি একটা নব মুসলিম মেয়ে, আমি সৌদি আরবে যেতে চাই, হজ করতে চাই, আমাকে সাহায্য করেন, এই নিয়ে রাস্তার পাশেই পর্যন্ত আমি লিফটে নিয়ে বসেছি। মানুষ যে আমাকে সাহায্য করেনি তা না, কিন্তু মানুষ যে পরিমাণে সাহায্য করেছে, সেই সাহায্যে আমার সৌদি আরব যাওয়াটা মানে ব্যর্থ, আমি যেতে পারতেছিলাম না। এভাবে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছি। একটা পর্যায়ে আমি এই বান্ধবীর মাধ্যমে একটা ট্রাভেল এজেন্সিতে কথা বলি, এবং কথা বলার পরে সেখানে তারা আমাকে সৌদি আরব নিয়ে যেতে রাজি হয়, তবে হাউসমেটের বিষয়, কাজের মেয়ের বিষয়। তো তারা আমাকে টাকা দেয়, তাদের টাকা আমি পাসপোর্ট করি, পাসপোর্ট করার পরে তারাই তখন আমাকে সৌদি আরবে নিয়ে যায় কাজের মেয়ের বিষয়। আমার বিশ্বাস ছিল যে সৌদিতে গেলে আমি কোনো না কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারবো, এবং তোমাকে নিয়ে আমি সৌদির পক্ষে ভালো থাকতে পারবো। তুমি তো আমাকে বলেছিলা যে তুমি যাওয়ার পরে আমাকে নিয়ে যাবা, তুমি তো আর আমাকে নিতে পারলা না, এই জন্য আমি নিজেই চলে গেলাম, যে হয়তো বাকি জীবনটা তোমার সাথে আল্লাহর পবিত্র মাটি সৌদি আরবে কাটাই দিব। কিন্তু দুর্ভাগ্য আমার এমনই, কপাল এতই খারাপ যে ওখানে যাওয়ার পরে আমি তোমার কোনো সন্তান পাইনি। একটা পর্যায়ে জানতে পারলাম যে তুমি দীর্ঘদিন জেল খাটার পরে তুমি বাংলাদেশে এসেছো। আমি গোপনে গোপনে গীতার সাথে কথা বলতাম, কিন্তু কাউকে জানাইতাম না। আমার বাবা মায়ের খোঁজখবর নিতাম গীতার কাছে, বা তোমার খোঁজখবর নিতাম যে তুমি দেশে আসছো কিনা, তোমার কোনো খোঁজখবর আছে কি না, এগুলো আমি গীতার মাধ্যমে খবর নিতাম। একদিন হঠাৎ করে জানতে পারি গীতা আমাকে জানায় যে তুমি দেশে এসেছো, কিন্তু তুমি একটা বাচ্চাকে ওইখানে মেরে ফেলেছো, এরপরে দীর্ঘদিন পরে তুমি দেশে আসছো। এগুলো শোনার পরে আমার খুবই খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগলো আমার কিছু করার ছিল না। গীতাকে বললাম আমার নাম্বারটা ওরে দিও, তখন গীতা আমার নাম্বারটা তোমাকে দিল, তোমার সাথে যোগাযোগ হলো। আমি তখন বললাম আর কত, অনেক তো পালিয়ে বেড়াইছি, আর কত দৌড়াবো বলো, অনেক দৌড়াইছি, এরপরে আর থাকা যায় না, আর কত দৌড়াবো বলো। তোমার বাবার ভয়ে, তোমার মায়ের ভয়ে, দুইটা ধর্ম মানুষকে এমনভাবে আলাদা করে দিয়েছে যে ধর্মের প্রাচীর ডিঙিয়ে না আমি তোমার কাছে যেতে পারি না, তুমি আমার কাছে আসতে পারো। তুমি কি মুসলিম হয়েছো? বলে হ্যাঁ, আমি শুধু মুসলিম হই নাই, মুসলিম হওয়ার পরে আমি মুসলিম ঠিকানায় পাসপোর্টও বের করছি, এবং ওর পাসপোর্টটা আমি তখন হাতে নিলাম। নেওয়ার পরে আমি তখন সর্বপ্রথম আমাদের এলাকার চেয়ারম্যানকে কল দিলাম। কল দিয়ে বললাম যে চেয়ারম্যান কাকা, আমি আসতে চাই, আপনার সাথে দেখা করব। উনি আমার বলে ঠিক আছে আয়। আমি একদিন সন্ধ্যাকে নিয়ে ডিরেক্টলি চেয়ারম্যানের বাড়িতে গেছি। যাওয়ার পরে চেয়ারম্যানের হাতে সন্ধ্যা তখন তার পাসপোর্টটা তুলে দিল। পাসপোর্ট তুলে দিয়ে বললো যে আমি পাসপোর্ট করেছি, আমি মুসলিম হয়েছি, আমার আইডি কার্ডও হয়েছে, আমি এফিডেভিটের মাধ্যমে মুসলিম হয়েছি, সব কিছু ঠিকঠাক করা হলো। চেয়ারম্যান তখন বললো যে ঠিক আছে, তাহলে তো তুমি ওকে বিয়ে করছো। আমরা তখন ঢাকাতে বিয়েও কিন্তু করি, বিয়ে করেই আমি চেয়ারম্যানের বাড়িতে যাই।
এরপরে চেয়ারম্যান সন্ধ্যাকে বলে যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আরাফাতকে নিয়ে যাও, আমি হিন্দু বাড়িতে খবরটা পৌঁছাই দিই। উনি মুহূর্তের মধ্যেই হিন্দু বাড়িতে খবর পৌঁছাই দিল যে সন্ধ্যা আসছে, তবে আমার বউ হয়ে। এটা জানার পরে ওর বাবা মা একদম স্তব্ধ হয়ে গেল, ওর সাথে আর কথা বললো না এবং সব যোগাযোগ ওর সাথে বন্ধ করে দিল। কোনো কথাবার্তা হলো না, কোনো যোগাযোগ হলো না। এভাবে প্রায় আমাদের 5টা মাসের মতো কেটে গেল। 5 মাস পরে সন্ধ্যা তখন বাচ্চা কনসেপ্ট করলো, ওর পেটে বেবি আসলো এবং বেবি আসার পরে আমি জানি না ও কী জানি হলো, হঠাৎ করে ও বেবিটা নষ্ট করে ফেলতে চাইলো। আমি বললাম বেবি কেন নষ্ট করবা? ও আমাকে বলে না, তোমার তো এখনও ইনকাম সোর্স হয় নাই, ভালো কোনো ইনকাম করতে পারো না, বাচ্চাটা আমি রাখবো না, বাচ্চাটা নষ্ট করবো, পরে আবার বাচ্চা নিব। এত বড় একটা বাচ্চাও নষ্ট করে দিল। কিন্তু বাচ্চাটা নষ্ট করার পরে ও জানি কেমন একটু অন্যরকম হয়ে গেল, খুব বেশি একটা কথা বলে না। আমার একটা ছাগল ছিল, ও বেশিরভাগ ওই ছাগলটা নিয়েই মাঠের মধ্যে বসে থাকতো এবং এত বড় রাজ পরিবারের একটা মেয়ে হবার পরেও আমার মতো একটা তালা সারা বিখারের ছেলেকে বিয়ে করলো, এই নিয়ে তার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু বাবুটা নষ্ট হওয়ার পরে ও জানি কেমন হয়ে গেল, খুব বেশি একটা কথা বলে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, মুখটা বেশিরভাগ সময় কালো করে রাখে। এমন করে সময়গুলো কাটতেছিল। আমি তখন পুনরায় আবার ওই তালা সারার দোকানটা খুললাম, ওই দোকান আবারও চালাচ্ছি। একদিন আমি দোকান চালাইতে আসি, বিকালবেলা বাড়িতে বাড়িতে কী একটা কারণে বাড়িতে আসছি। আসার পরে আমার মা আমাকে বলে, কী রে সন্ধ্যা কই? আমি বললাম ওমা কী বলো, সন্ধ্যা তো বাড়িতেই ছিল, আমি দোকানে ছিলাম, আমি কী করে বলবো? মা আমারে বললো দুপুরবেলা সন্ধ্যা বললো তোর কাছে যাবে। আমি বললাম কই, সন্ধ্যা তো আমার দোকানে আসে নাই। মা বললো কই, আমি তো কইতে পারি না। মোবাইলটা নিয়ে তখন সন্ধ্যার নাম্বারে কল দিলাম, নাম্বারটা বন্ধ। আবার কল দিলাম, নাম্বারটা বন্ধ। একটা পর্যায়ে আস্তে আস্তে করে খোঁজ খবর নিতে শুরু করি, বাজারে এসে জিজ্ঞেস করি, সবাই বলে যে না, কোনো মেয়ে নাকি শহরের দিকে জানে বা কোনো মেয়ে আসে নাই। তাহলেও কোথায় গেল? গোপনে গোপনে হিন্দু বাড়িতে খোঁজ খবর নিতে শুরু করে ওর বাবা মায়ের কাছে গেল কিনা জানতে পারি, ওর বাবা মায়ের কাছেও যায় নাই। আমার মা বাবা বলতেছে এই মেয়ে কোথায় চলে গেছে, এখন এই মেয়ের বাবা মা যদি তোর নামে মামলা করে তাহলে কি হবে? আমার বাবা বলে তুই আমারে আর মারিস না, অনেক মারছিস, তুই এখান থেকে পালায়া যা। আমি বললাম বাবা কোথায় চলে যাবো? আমার আব্বা বলে তুই চলে যা। ওরা যেভাবেই হোক তাদের মেয়েকে তারা নিয়ে গেছে, এখন তাদের মেয়েকে নিয়ে তারা তোর নামে একটা মামলা ঠুকাই দিবে, আর এই মামলায় তোর সারা জীবন জেলে কাটবে, তুই পালা। আমি তখন শেষবারের মতো বাড়ি থেকে পালিয়ে গেলাম। সেই পুনরায় বাড়ি থেকে পালিয়ে আমি আমার নানুর বাড়িতে গেলাম। আমার নানুর বাড়ি খুলনার অনেক দূরে, প্রায় যশোরের কাছাকাছি। নানুর বাড়িতে যাওয়ার পরে তখনও এলাকার লোকজনের মাধ্যমে খবর নেই যে সন্ধ্যার কোনো খবর পাওয়া গেল কি না, সন্ধ্যার কোনো সন্ধান পালো কি না। কিন্তু সন্ধ্যার কোনো সন্ধান আমি আর পেলাম না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বৎসরও কেটে গেল, কিন্তু হঠাৎ করে আমার বউ কোথাও উদা হয়ে গেল এটা কেউ বলতে পারে না। লোকে বলে সন্ধ্যা খারাপ, এর আগেও বাড়ি থেকে পালিয়ে গেছে, এরপরে আমার বউ হয়ে আসছে, এখন আবার অন্য কারোর সাথে চলে গেছে। আমি জানি না, 1 বছর পরে আমি পুনরায় আবারও বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পরে আমার বাবা মা তখন আমাকে নিয়ে খুব কান্নাকাটি করে, আমাকে বলে তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুই আরেকটা বিয়ে কর। আমি বিয়ে করতে রাজি হই না। পরিবার তখন আমাকে জোর করে আমাকে আরেকটা বিয়ে করায়। আমি বললাম যে আমি বিয়ে করবো না, তোমরা আমাকে বিয়ে করাইও না। কিন্তু আব্বা আম্মার চাপে পড়ে আমি পুনরায় আবারও বিয়ে করাই। বিয়ে করার পরে বছর ঘুরার পরে আমার ঘরে একটা কন্যার সন্তান আসে। এরপরের বছর আমার ঘরে আরেকটা কন্যার সন্তান হয় এবং 3 বছর পরে আমার ঘরে একটা পুত্র সন্তান হয়। কিন্তু কেটে গেল অনেকগুলো বৎসর, আমি সন্ধ্যার কোনো খবর পেলাম না, সন্ধ্যার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আমার সন্তানগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, 1 বছর না, প্রায় 5 বছরের মতো কেটে গেল। আমি সন্ধ্যার কোনো খোঁজ খবর পেলাম না। এতে করোনা আসলো, করোনাতে অনেক মানুষ মারা গেল। সন্ধ্যার আব্বা আম্মা ইন্ডিয়াতে গেল, অনেক জায়গায় গেল, কিন্তু তারাও তাদের মেয়ের বিষয়ে কোনো কিছু বলতে চাইলো না। তারাও একটা কথা বলে যে তাদের মেয়ে চলে গেছে, তারা অনেক আগে তাদের মেয়েকে ভুলে গেছে, তারা তাদের মনে তাদের মেয়েকে কবর দিয়ে ফেলেছে। মেয়ে কোথায় গেছে না গেছে এতে তাদের কিচ্ছু যায় আসে না, তারা কোনো কিছু বলে না। কিন্তু ভাই 2022 সালের মার্চ মাসের 17 তারিখে আমি জানতে পারি আমার ভালোবাসার মানুষ সন্ধ্যা ইন্ডিয়াতে আছে। জানতে পারার পরে আমি খুব খুশি হই, ও যে বাইসে আছে শুধুমাত্র এটা জানতে পেরে আমি খুশি হই। আমি খুব কষ্ট করে ওর মোবাইল নাম্বারটা জোগাড় করি। ওর সাথে কথা বলতে গেলে ও আমার সাথে কথা বলে না। দীর্ঘ 2 মাস কষ্টের পরে আমি ইন্ডিয়ার ভিসা লাগাই। ইন্ডিয়ার ভিসা লাগানোর পরে আমি সন্ধ্যা যেখানে থাকি গীতার মাধ্যমে সেই জায়গার ঠিকানাটা নেই এবং সেই জায়গায় আমি ওর সাথে দেখা করতে যাই। ও একটা কিন্ডারগার্টেনে চাকরি করে।
আমাকে দেখার পরে আমার সাথে কথা বলে না। আমি বললাম, সন্ধ্যা একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ও আমাকে বলে, তুমি এত তারিখে বিয়ে করছো? আমি বললাম, হ্যাঁ। এত তারিখে তোমার প্রথম সন্তান হয়েছে, এত তারিখে দ্বিতীয় সন্তান হয়েছে, এত তারিখে তৃতীয় সন্তান হয়েছে, মানে আমি কবে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছি এটাও জানে। আমি বললাম, সন্ধ্যা কাউকে কোনো কিছু না বলে তুমি কেন ইন্ডিয়াতে চলে আসলা? একটা আবার আমার সাথে যোগাযোগ করলা না, আমার সাথে কথা বললো না? যে মানুষটাকে ভালোবেসে তুমি সুদূর আরবের মাটি সৌদি আরবে চলে গেছিলা, অথচ সেই মানুষটাকে বাংলার জমিনে রেখে তুমি কেমন করে পারলা ইন্ডিয়াতে চলে আসতে? ও আমাকে বলে, আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি। একদিন আমি ছাগল নিয়ে আমাদের ওই দিঘির পাড়ে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলাম। হঠাৎ করে আমার বাবা মা এসে আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে আমাকে বলে, তুই হিন্দু হোস, মুসলিম হোস, যাই হোস, এই যে তুই একটা হিন্দু মেয়ে হয়ে, একটা রাজ পরিবারের মেয়ে হয়ে তুই একটা তালাসারা মিখারের ছেলের সংসার করতেছিস, আমাদের এই সমাজে মুখ দেখানোর কোনো উপায় নাই। আমরা তো এমনিও মরছি, তুই যদি আমাদের মান সম্মান শেষ করে দিয়েছিস, আমরা মরে যাব। এই বলে তখন তারা বিষ হাতে নিচ্ছে, তারা বিষ খেয়ে আত্মহত্যা করবে। আমি তখন বললাম, না মা, এটা কইরো না। আমার বাবা মা দুজনেই বিষের বোতল হাতে নিছে। আমাকে বলছে যে ঠিক আছে, তুই এই এলাকা ছেড়ে চলে যা, এখানে তুই থাকিস না। আমি বললাম যে আমি চলে গেলে ও মরে যাবে, আরাফাত মরে যাবে, বলো ওর কিচ্ছু হবে না, আমরা ওর খোঁজ খবর তোরে দিব, সবসময় ওর খোঁজ খবর তোরে দিব, তুই চলে যা। একটা পর্যায়ে আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি গোপনে গোপনে তাদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ, তারা আমাকে ইন্ডিয়াতে যাওয়ার সহযোগিতা করে। ইন্ডিয়া থেকে আমার মামা এসে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায়। যেদিন দুপুরবেলা আমি তোমার কাছে যাব বলে রওনা দিয়েছিলাম, সেদিন আমি মামার সাথে ইন্ডিয়ার জন্য রওনা দিই এবং আমাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। আমি বললাম, ধর্ম? ও বলে, না, আমি পুনরায় আবারও হিন্দু হয়ে গেছি এবং আমি এখানে হিন্দু ধর্ম পালন করি। আমি বললাম, বিয়ে করেছো? ও বলে, বিয়ে এই জীবনে আর করবো না। আমি বললাম, কি বলো, বিয়ে করবো না? বলে, না, বিয়ে তো একটা মানুষকে করেছি, স্বামী হিসাবে মনের মণিকোটে এই মানুষটাই সারা জীবন থাকবে, নতুন করে কাউকে আর স্বামী বানাতে পারবো না। আমার স্বামী আরাফাতেই সারা জীবন আমার স্বামী হয়ে থাকবে। কিন্তু আমি বললাম, আমি তো সন্ধ্যাকে আমার বৌরানি করতে পারলাম না, সন্ধ্যার জায়গায় আমি অন্য কাউকে বসিয়েছি। ও বলে, হ্যাঁ, তুমি যে বিয়ে করেছো এটা শুনে আমি অত্যাধিক খুশি হয়েছি। আসলে তোমার বিয়ে করা উচিত, তোমার বিয়ে করা দরকার। সত্যিকার অর্থে জানো, আমরা যখন এই পৃথিবীতে জন্মেছিলাম, আমরা কেউ কারোর নামটা নিয়েও জন্মাই নাই, ধর্ম তো দূরের কথা। পৃথিবীতে জন্মানোর পরে মানুষ আমাদেরকে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করলো, বিভিন্ন ধর্মে আমাদেরকে ভাগাভাগি করলো এবং এক ধর্ম থেকে অন্য ধর্মের মানুষের মাঝে একটা ধর্মের প্রাচীর, একটা ধর্মের দেওয়াল তুলে দিল। এই ধর্মের দেওয়ালটা ভেঙে, এই ধর্মের দেওয়াল ভেঙে, ধর্মের দেওয়াল ডিঙিয়ে মানুষ কখনো একসাথ হতে পারবে না। 3 দিন কান্নাকাটি করে একটা সময় আমি পুনরায় আবারও ইন্ডিয়া থেকে ফিরে আসি। এরপর থেকে কেটে গেল আরও 2 থেকে 3 বছর। এখনও সন্ধ্যার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। ও ভালো আছে, ওখানে চাকরি বাকরি করতেছে, ওর আত্মীয় স্বজনদের সাথে বেশ আছে, আর এখানে আমি আমার বউ নিয়ে জীবন পার করছি। হয়তো এমন করতে করতে একদিন আমি বুড়ো হয়ে যাব, কবরে শুয়ে যাব, আমার জীবন নিমেষেই মিশে যাবে, মাটির সাথে আমার দেহের ধ্বংসাবশেষ মিশে থাকবে, কিন্তু আমার মনের মণিকোটায় সারা জীবন সন্ধ্যা বেঁচে থাকবে। সন্ধ্যা আমার বউ হিসাবে সারা জীবন আমার কাছে স্বীকৃত থাকবে। আমাকে ভালোবাসি, পাই বা না পাই, ওই আমার ভালোবাসা। আমাদের কণ্ঠশিল্পী আসিফ ভাই একটা গান বানিয়েছিল, একটা গান বলেছিল, প্রেমের মরণ কি কবু হয়, সবার জীবনে প্রেম বেঁচে রয়। পাওয়া না পাওয়ার মাঝে প্রেম নিয়ে কোনো কথাবার্তা হয় না, মানে পেলাম কি পেলাম না এই নিয়ে কোনো সংকোচ থাকে না। যে যাকে ভালোবাসে সে তাকে পেলেও ভালোবাসে, যে যাকে ভালোবাসে সে তাকে না পেলেও ভালোবাসে। ভালোবাসা, প্রকৃত ভালোবাসা ত্যাগেই মিলে, বকে না। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো একটা বাস্তব জীবনের গল্প। এই গল্পটা ভীষণ বড় একটা গল্প, প্রিয় বন্ধুরা। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই গল্পটার আমি অনেক অংশে কাট করেছি। প্রায় আপনার পুরো ওনার এই গল্পটা পড়তে আমার সময় লেগেছে প্রায় 4 ঘন্টার মতো। পুরো 4 ঘন্টার মতো ওনার গল্পটা আমি পড়েছি এবং এই গল্পের 100%-এর ভিতরে জাস্ট 30% আমি শেয়ার করেছি, 70% কাট করেছি, কারণ এই গল্প পুরোটা রেকর্ড করতে গেলে আমার 2 ঘন্টারও বেশি সময় লাগতো। তো এবং গল্প আমি যতটুকু চেষ্টা করছি বোঝানোর জন্য, আপনারা কোনো অংশে না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব।
আমার কাছে গল্পটা সত্যি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।